আলোচ্য বিষয় 2022 সালের ফেব্রুয়ারি মাসের ষষ্ঠ শ্রেণীর অল সাবজেক্ট মডেল অ্যাক্টিভিটি টাস্ক। এর আগে তোমাদের ষষ্ঠ শ্রেণীর প্রতিটি বিষয়ে আলাদা আলাদা করে করানো হয়ে গেছে। তোমরা যা যা দেখোনি তাই জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের এই ভিডিওতে আজকে পরপর ভূগোল, ইতিহাস, বাংলা, পরিবেশ ও বিজ্ঞান, ইংরেজি, অঙ্ক এবং সবশেষে স্বাস্থ্য ও শারীরশিক্ষার মডেল অ্যাক্টিভিটি টাস্ক করানো হবে। তাহলে তোমরা মন দিয়ে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখে ফেলো। আলোচ্য বিষয় 2022 সালের ফেব্রুয়ারি মাসের ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও ভূগোলের মডেল অ্যাক্টিভিটি টাস্ক। এর আগের বারের মতোই এবারও কিন্তু এর পূর্ণমান দেওয়া আছে 20। তো দেখে নাও, প্রথমে কিছু এমসিকিউ প্রশ্ন আছে, তারপরে সত্য মিথ্যা নির্ণয়, তারপরে একটি বা দুটি শব্দ উত্তর দাও, তারপরে সংক্ষিপ্ত উত্তর দাও, তারপরে একটা 3 নম্বরের মার্কসের প্রশ্ন, তারপরে একটা 5 মার্কসের প্রশ্ন। তো আমরা দেখে নিই এই প্রশ্নের উত্তরগুলি আমরা বইয়ের ঠিক কোন কোন জায়গায় পেতে পারি। তো দেখো, প্রথম যে প্রশ্নটা আছে, যে গ্রিক পণ্ডিত প্রথম পৃথিবীর গোলাকাকৃতির কথা বলেন তিনি হলেন। তো এর যেটা উত্তর হবে, এর উত্তর হবে খ, অ্যারিস্টটল। এই যে তোমাদের এখানে আমি লিখে দিয়েছি, গ্রিক দার্শনিক অ্যারিস্টটল চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপর পৃথিবীর গোলাকার ছায়া দেখে তিনি বলেন পৃথিবী গোলাকার। তো এটা আমরা কোথায় পেয়েছি? পেজ 17তে পেয়েছি। তোমরা এটা কেউ লিখবে না, তোমাদেরকে বোঝানোর জন্য আমি বলছি। পেজ 17তে এটা পেয়েছি, দেখে নাও কোথায় পাচ্ছি আমরা। পেজ 17তে এই দেখো, আমরা পেজ 17 খুলেছি। পেজ 17তে দেখো লেখা আছে, দেখো এই জায়গাটা দেখো, গ্রিক দার্শনিক অ্যারিস্টটল চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপর পৃথিবীর গোলাকার ছায়া দেখে বলেন পৃথিবী গোলাকার। ভারতীয় বিজ্ঞানী আর্যভট্ট এবং গ্রিক ভূগোলবিদ এরাটোস্থেনিস গোলাকার পৃথিবীর ধারণাকেই সমর্থন করেন। এখানটা পড়লে তোমরা কিন্তু পেয়ে যাবে। দেখে নিচ্ছি পরের প্রশ্ন কি আছে। 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা যে নামে পরিচিত। তো আমরা সকলেই জানি 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা নামে পরিচিত, এবং এরপরে যেটা মকর ক্রান্তি রেখা সেটা হচ্ছে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা, এটা হচ্ছে মকর ক্রান্তি রেখা। বোঝা গেল? তোমরা দেখে নাও তোমাদের বইয়ের যে 20 নম্বর পেজটা আছে, সেখানে দেখো এই যে 23.5 ডিগ্রি উত্তর, এটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, শূন্য যেটা সেটা হচ্ছে নিরক্ষরেখা, 23.5 ডিগ্রি দক্ষিণ মকর ক্রান্তি রেখা, আর সুমেরুবৃত্ত রেখা হচ্ছে 66.5 ডিগ্রি উত্তর। বোঝা গেছে? তো তোমাদের যে প্রশ্নে আমি চলে যাচ্ছি, প্রশ্ন দেখো যেটা আছে, তাহলে উত্তরটা কি হলো? মকর ক্রান্তি রেখা। এবার পরের যে প্রশ্ন আছে, পৃথিবীর অক্ষ তার কক্ষতলের সঙ্গে যত ডিগ্রি কোণে হেলে থাকে তার মান হলো, এর উত্তর হবে 66.5 ডিগ্রি, ঘ 66.5 ডিগ্রি। তোমাদের বইয়ে দেখবে পেজ নাম্বার 21-এ তোমরা দেখতে হবে যে পৃথিবীটা হেলানো আছে 66.5 ডিগ্রি কোণে, কিন্তু হেলানো আছে। পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে হেলে থাকে, এটা তোমাদের এখানে লেখা আছে। ঠিক আছে, এবার দেখো পরের যে প্রশ্ন, চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপর পৃথিবীর ছায়া বৃত্তাকৃতি হয় না। তো এটা কিন্তু, এটা যেটা উত্তর হবে সেটা কিন্তু ভুল হবে, কারণ এটা অসত্য হলে ভুল লিখতে বলেছে, এটা অসত্য। কারণটা যেটা, এই কারণ তোমার লেখার দরকার নেই, তোমরা শুধু বুঝে নাও। চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপর পৃথিবীর গোলাকার ছায়া পড়ে। কোনো গোলাকার বস্তুর ছায়ায় একমাত্র গোলাকার হয়, এটা তোমাদের পেজ নাম্বার 17তে পেয়ে যাবে। দেখে নিই পেজ নাম্বার 17টা। তোমরা দেখতে পাচ্ছ এই যে পেজ নাম্বার 17, দেখো পেজ নাম্বার 17, এখানে দেখো লেখা আছে, চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপর পৃথিবীর গোলাকার ছায়া পড়ে, কোনো গোলাকার বস্তুর ছায়ায় একমাত্র গোলাকার হয়। বোঝা গেছে? চলে আসছি পরের প্রশ্ন। দেখো লেখা আছে 2.1.2, পৃথিবী তার নিজের অক্ষের চারিদিকে পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে। তো এটা ঠিক না ভুল? তো দেখো এটা হবে, এটাও ভুল হবে। কেন? যে নির্দিষ্ট গতিতে পৃথিবী নিজের অক্ষের চারিদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে, কিন্তু এখানে কি বলেছে? পূর্ব থেকে পশ্চিম। কিন্তু যেটা আবর্তন করে সেটা হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে অনবরত ঘুরে চলেছে, তাকে আবর্তন গতি বা আহ্নিক গতি বলা হয়। ঠিক আছে, তার জন্য এটা তোমরা বুঝতে পারলে এটা ভুল। এবার দেখো পরেরটা, একটি বা দুটি শব্দ উত্তর দাও। পৃথিবীর আকৃতি কিরকম হলে সব জায়গায় একই সময়ে সূর্যোদয় হতো? তো এর উত্তরটা তোমরা লিখবে, পৃথিবী যদি টেবিলের মতো চ্যাপ্টা সমতল হতো তাহলে ভূপৃষ্ঠের সর্বত্র এক সময়ে সূর্যোদয় ও সূর্যাস্ত হতো। এটা তোমরা পেয়ে যাবে তোমাদের বই পেজ নাম্বার 17। তো দেখো তোমাদের এই যে পেজ নাম্বার 17 আমি খুলছি, পেজ নাম্বার 17-এ কিন্তু এটা তোমরা পেয়ে যাবে। এই যে পৃথিবী এক জায়গায় আলাদা সময়ে সূর্য ওঠে, কোথাও আগে কোথাও পরে,
পৃথিবীর চ্যাপ্টা সমতল হলে সব জায়গাতেই একই সময় সূর্যোদয় হতো। 17 নম্বর পাতায় তোমরা এটা পেয়ে যাচ্ছ। দেখি এবার পরবর্তী যে প্রশ্নটা আছে, দেখো পৃথিবীর কোথায় দাঁড়ালে তোমার সব দিকই দক্ষিণ দিক হবে? তো এর উত্তর হবে পৃথিবীর একবারে উত্তর মেরুতে দাঁড়ালে তোমার আমার সব দিকই কিন্তু দক্ষিণ দিক হবে। তো এটা আমরা দেখে নিচ্ছি। দেখো তোমাদের 20 নম্বর যে পাতাটা আছে সেখানে আমি যদি এখানে উত্তর মেরুতে আমি দাঁড়িয়ে থাকি তাহলে দেখো সব দিকটাই কিন্তু দক্ষিণ হচ্ছে আমার। তার জন্য উত্তর মেরুতে যদি আমি দাঁড়িয়ে থাকি তাহলে কিন্তু সব দিকটাই দক্ষিণ হবে। এবার দেখো পরের প্রশ্ন কি আছে, 2.2.3 মানে এই যে এই প্রশ্নটা, গ্রিনিচের মান মন্দিরের উপর দিয়ে বিস্তৃত দ্রাঘিমা রেখার নাম লেখো। তো এর উত্তর তোমরা কি লিখবে? লন্ডনের গ্রিনিচ মান মন্দিরের রয়্যাল অবজারভেটরির উপর দিয়ে যে দ্রাঘিমা রেখা চলে গেছে সেটাই হলো মূল দ্রাঘিমা রেখা বা মূল মধ্যরেখা। এটাকে ইংরেজিতে প্রাইম মেরিডিয়ান বলা হয়, যার মান হচ্ছে 0 ডিগ্রি। এটা তোমরা 22 পাতায় পাবে, এটা লেখার দরকার নাই যে 22 পাতা, তোমাদের বোঝানোর জন্য লিখেছি। তো দেখে নিই 22 পাতায় আমরা এটা কোথায় পাবো। দেখো এই যে এই 22 পাতায় চলে এসেছি। 22 পাতায় দেখো এই যে লেখা আছে, দেখো এখানে দ্রাঘিমা রেখাগুলি প্রত্যেকটা একই দৈর্ঘ্যের, প্রত্যেকটাই অর্ধেক বৃত্ত। তাই ঠিক করা হলো একটি নির্দিষ্ট দ্রাঘিমা রেখা থাকবে যেখান থেকে অন্য দ্রাঘিমা রেখার মান গোনা শুরু হবে। 1884 সালে আন্তর্জাতিক আলোচনা সভায় স্থির হলো যে লন্ডনের গ্রিনিচ মান মন্দিরের উপর দিয়ে যে দ্রাঘিমা রেখা চলে গেছে সেটাই হলো মূল দ্রাঘিমা রেখা বা মূল মধ্যরেখা বা প্রাইম মেরিডিয়ান, যার মান হচ্ছে 0 ডিগ্রি। বোঝা গেছে? চলে আসছি পরের প্রশ্ন। দেখো পৃথিবীর সর্বোচ্চ ও সর্বনিম্ন স্থান দুটির নাম লেখো। তো পৃথিবীর সর্বোচ্চ স্থান হিমালয় পর্বতের মাউন্ট এভারেস্ট এবং সর্বনিম্ন স্থান প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত। এটা তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 18তে। তো দেখে নাও পেজ নাম্বার 18 দেখো, এই যে পেজ নাম্বার 18তে তোমরা দেখো এখানে লেখা আছে পৃথিবীর সর্বোচ্চ স্থান হিমালয় পর্বতের মাউন্ট এভারেস্ট, সমুদ্র সমতল থেকে 8848 মিটার উঁচু। আবার সর্বনিম্ন স্থান প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত, সমুদ্র সমতল থেকে 10,915 মিটার নিচু। ঠিক আছে, চলে আসছি পরের প্রশ্ন। নিরক্ষরেখার দুটি প্রয়োজনীয়তা উল্লেখ করো। লিখবে নিরক্ষরেখা পৃথিবীকে, এটা ত নয় এটা ক হবে, পৃথিবীকে উত্তর এবং দক্ষিণ গোলার্ধে ভাগ করেছে, দুটো ভাগে কিন্তু ভাগ করেছে। 2 নম্বর লিখবে নিরক্ষরেখা যে তল বরাবর রয়েছে তা হলো নিরক্ষীয় তল, এই তলের সঙ্গে পৃথিবীর অক্ষ 90 ডিগ্রি কোণ করে আছে। এই দুটো পয়েন্ট লিখলেই কিন্তু হয়ে যাবে। চলে আসছি পরের প্রশ্ন। নিচের প্রশ্নটির উত্তর দাও। একটি বৃত্ত অঙ্কন করে 3টি গুরুত্বপূর্ণ অক্ষরেখা চিহ্নিত করো। এখানে দেখো 1টা 2টো 3টে 4টে 5টা আছে, তো যে কোনো 3টে অক্ষ চিহ্নিত করলেই হবে। একটা বৃত্ত আঁকবে, মাঝখানে নিরক্ষরেখা, এটা কর্কটক্রান্তি রেখা 23.5 ডিগ্রি উত্তর, সুমেরু রেখা 66.5 ডিগ্রি উত্তর, মকরক্রান্তি রেখা 23.5 ডিগ্রি দক্ষিণ, কুমেরু বৃত্ত 66.5 ডিগ্রি দক্ষিণ। এরকম একটা চিত্র এঁকে দিলেই কিন্তু হয়ে যাবে। বোঝা গেছে? এবার চলে আসছি 5 নম্বর প্রশ্ন। এটা দেখো সর্বশেষ প্রশ্ন। পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীর মতো, উক্তিটির যথার্থতা বিচার করো। এই যে সর্বশেষ প্রশ্ন হচ্ছে এটা। তো এর উত্তর দেখো কি লিখবে। পৃথিবী নিজের অক্ষের চারিদিকে অনেক দ্রুত ঘোরে বলে উপর নিচ কিছুটা চাপা আর মাঝ বরাবর কিছুটা স্ফীত, তাই পৃথিবী পুরোপুরি গোল নয়। কমলালেবু বা নাশপাতির সঙ্গে পৃথিবীর আকৃতির কিছুটা মিল থাকলেও আসলে পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীর মতো, যাকে আমরা ইংরেজিতে জিওড বলি। এটা তোমরা পেয়ে যাবে, দেখবে পেজ নাম্বার 18তে। তো তোমরা দেখে নাও, দিয়ে আমি পেজ নাম্বার 18টা তোমরা দেখাচ্ছি কোথা থেকে আমরা এটা পাবো। দেখো এই যে পেজ নাম্বার 18তে তোমরা দেখো কি লেখা আছে। পেজ নাম্বার 18তে তোমরা দেখতে পাচ্ছ এই যে পৃথিবী নিজ অক্ষের চারিদিকে অনেক দ্রুত ঘোরে বলে উপর নিচ কিছুটা চাপা আর মাঝ বরাবর কিছুটা স্ফীত, তাই পৃথিবী পুরোপুরি গোল নয়। কমলালেবু আর নাশপাতির সঙ্গে পৃথিবীর আকৃতি কিছুটা মিল থাকলেও আসলে পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীর মতোই, যাকে ইংরেজিতে আমরা জিওড, যেটাকে জিওড মানে হচ্ছে আর্থ শেপড, অর্থাৎ পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই হবে। বোঝা গেছে? তো এইটাই হচ্ছে তোমাদের লাস্ট প্রশ্ন, এবং এই প্রশ্নের উত্তরের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ফেব্রুয়ারি মাসের 6ষ্ঠ শ্রেণীর ভূগোলের মডেল অ্যাক্টিভিটি কমপ্লিট হয়ে গেল। আলোচ্য বিষয় 2022 সালের ফেব্রুয়ারি মাসের 6ষ্ঠ শ্রেণীর ইতিহাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক, এর পূর্ণমান আছে 20। তোমাদের এর আগে 6ষ্ঠ শ্রেণীর ভূগোলের মডেল অ্যাক্টিভিটি টাস্ক করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমরা যারা আজকে আমার চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আজকে এই ভিডিওতে আমরা দেখব এই যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর বইয়ের ঠিক কোন কোন পাতায় কোন জায়গায় আমরা পাবো সেটা ভালো করে দেখে নেব। তাহলে তোমরা মন দিয়ে ভিডিওটা দেখো। শূন্যস্থান পূরণ করো। প্রথমে আছে
সবচেয়ে পুরনো আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে, এটার যেটা সঠিক উত্তর হবে দেখো, সবচেয়ে পুরনো আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে পূর্ব আফ্রিকাতে। তোমরা পেজ নাম্বারটা কিন্তু খাতাতে কেউ লিখবে না, ঠিক আছে, শুধু পূর্ব আফ্রিকা লিখবে, এটা শুধু তোমাদের বোঝানোর জন্য দেওয়া হয়েছে। পেজ নাম্বার 18তে যদি আমরা চলে যাই তাহলে আমরা দেখতে পাবো, দেখো এই যে এখানে দেখো লেখা আছে সবচেয়ে এখনো পর্যন্ত সবচেয়ে পুরনো আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে পূর্ব আফ্রিকাতে। তোমাদের হয়তো বইয়ের পাতা এলোমেলো হতেও পারে, তো এটা কিন্তু তোমাদের দেখতে হবে বইয়ের এই অংশে পেয়ে যাবে, আদিম মানুষের নানা রকম এখানে পেয়ে যাবে, ঠিক আছে। এবার চলে আসছি পরের প্রশ্ন। দেখো পাথরের যুগকে সাধারণভাবে ড্যাশ পর্যায়ে ভাগ করা যায়। তো এর উত্তরটা দেখো, পাথরের যুগকে সাধারণভাবে 3টি পর্যায়ে ভাগ করা যায়। এটা তোমরা পেজ নাম্বার 19-এ তোমরা পেয়ে যাবে, দেখে নাও পেজ নাম্বার 19-এ এটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ 3টি পাথরের যুগ, পুরনো পাথরের যুগ, মাঝের পাথরের যুগ আর নতুন পাথরের যুগ, 3টি যুগে কিন্তু ভাগ করা যাচ্ছে। এবার চলে আসছি পরের প্রশ্ন কি আছে। দেখো আদিম মানুষ প্রথম কৃষিকাজ শেখে ড্যাশ যুগে। এটার উত্তর কি হবে, আদিম মানুষ প্রথম কৃষিকাজ শেখে নতুন পাথরের যুগে। এটা তোমরা পেজ নাম্বার 23-এ কিন্তু তোমরা পেয়ে যাবে। দেখো যদি তোমরা পেজ নাম্বার 23-এ চলে যাও, এই যে উপমহাদেশের নতুন পাথরের যুগের ক্ষেত্রে এখানে লেখা আছে, দেখো এই পর্যায়ে প্রথম আদিম মানুষ কৃষিকাজ শেখে। বোঝা গেল তাহলে কোন জায়গাটায় পাওয়া যাবে। এবার দেখো পরের যে প্রশ্নটা আছে, ঠিক ভুল নির্ণয় করো। এখানে সত্য মিথ্যা বা ঠিক ভুল নির্ণয় করতে বলেছে। দেখো প্রথমটা কি, হাতিয়ারের বিবর্তন আদিম মানুষের জীবনে পরিবর্তন ঘটিয়েছিল। এটা কিন্তু একদম ঠিক। হাতিয়ার যখন চেঞ্জ হতে লাগলো, যখন আরো উন্নত হতে লাগলো, আদিম মানুষের জীবনযাত্রা কিন্তু আরো উন্নত হতে লাগলো, তাই জন্য এখানে কিন্তু ঠিক হবে। পরের প্রশ্ন দেখো, আদমগড়ের মানুষ পশু পালন করতে শিখেছিল। এটা কিন্তু একদম ঠিক, এটা কিন্তু পেজ নাম্বার 23-এ তোমরা কিন্তু পেয়ে যাবে। তাহলে দেখে নাও পেজ নাম্বার 23-এ কি লেখা আছে। দেখো পেজ নাম্বার 23-এ তোমরা পেয়ে যাবে, এই যে এখানে লেখা আছে আদমগড়ের মানুষ পশুপালন করতে শিখেছিল। তো সেটাই কিন্তু তোমাদের এখানে জানতে চেয়েছে, বোঝা যাচ্ছে। এবার চলে আসছি পরের প্রশ্ন, ভীমবেটকার গুহাগুলি উত্তরপ্রদেশে অবস্থিত। তো এটা যেটা উত্তর হবে ভীমবেটকা, এটা হচ্ছে ভুল হবে, এটা উত্তরটা হচ্ছে ভুল। কারণ এটার কারণটা লেখার দরকার নেই, তোমাদের বোঝার জন্য বলছি। ভীমবেটকার গুহাগুলি মধ্যপ্রদেশে অবস্থিত। এটা কিন্তু তোমরা পেজ নাম্বার 21-এ তোমরা পেয়ে যাবে তোমাদের বইয়ে। দেখো এই যে টুকরো কথা লেখা আছে এখানে, দেখো ভীমবেটকা মধ্যপ্রদেশের ভূপাল থেকে কিছুটা দূরে, তো এটা মধ্যপ্রদেশে অবস্থিত, তার জন্য কিন্তু এখানে মধ্যপ্রদেশটা হচ্ছে সঠিক উত্তর হবে। এবার দেখো স্তম্ভ মেলাতে বলেছে। তো স্তম্ভ মেলানোটা আমরা কোথায় পাবো আগে দেখে নিই, স্তম্ভ মেলানোর উত্তরগুলো কোথায় পাবো। দেখো এই পেজে কিন্তু স্তম্ভ মেলানোর উত্তরগুলো আমরা পেয়ে যাবো, এই যে পরপর এখানে লেখা আছে, তার উত্তরগুলো এটা হবে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। হোমো হাবিলিস এটা হবে দক্ষ মানুষ, হোমো ইরেক্টাস এটা হবে সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ, হোমো স্যাপিয়েন্স এটা হচ্ছে বুদ্ধিমান মানুষ। এই দেখো তোমাদের বইয়েও লেখা আছে হোমো হ্যাবিলিস দক্ষ মানুষ, হোমো ইরেক্টাস সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ, হোমো সেপিয়েন্স বুদ্ধিমান মানুষ। বোঝা গেল। এবার তাহলে চলে আসছি পরের প্রশ্ন। তোমরা বুঝতে পারছো কিনা আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে, বুঝতে পারলেও জানাবে, বুঝতে না পারলেও জানাবে, কোথায় অসুবিধা হচ্ছে সেটা কিন্তু জানাবে। 2-3টি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন দেখো, ভীমবেটকার গুহার দেওয়ালে কেমন ধরনের ছবি দেখতে পাওয়া যায়। তো এর উত্তরে এর প্রশ্নের মান আছে কিন্তু 2 নম্বরের মতো করে লিখতে হবে। কিভাবে লিখবো দেখো, উত্তর লিখবে, মধ্যপ্রদেশের ভীমবেটকার গুহাগুলিতে শিকারের দৃশ্যের ছবি পাওয়া গেছে। তাছাড়া পাখি, মাছ, কাঠবিড়ালির মতো প্রাণীর ছবি দেখা যায়। এছাড়া দেখা যায় মানুষ একা একা অথবা দল বেঁধে শিকার করছে। তাদের কারো কারো মুখে মুখোশ, হাতে পায়ে গয়না, অনেক সময় মানুষের সঙ্গে কুকুরকে দেখা যায়। এটা কিন্তু এই জিনিসটাই তোমরা পেয়ে যাবে তোমাদের বইয়ের পেজ নাম্বার 21-এ। দেখে নাও পেজ নাম্বার 21-এ কি আছে। দেখো পেজ নাম্বার 21-এ এই যে টুকরো কথাতে লেখা আছে, এই যে এই জায়গাটা পড়ে নেবে, এই জায়গাটা পড়লেই কিন্তু তোমরা বুঝতে পারবে এটার উত্তরটা কি হবে। বোঝা গেছে। চলে আসছি পরের প্রশ্ন। দেখো পুরনো পাথরের যুগে আদিম মানুষের জীবন কেমন ছিল। এর উত্তরে আমরা কি লিখবো। তো এর উত্তরে তোমরা লিখবে, পুরনো পাথরের যুগে আদিম মানুষের জীবন ছিল বেশ কঠিন ও কষ্টের। দল বেঁধে তারা পশু শিকার করত, মিলেমিশে খাবার ভাগ করে খেত, প্রচন্ড ঠান্ডা থেকে বাঁচতে পশুর চামড়া এবং গাছের চাল পড়তো। এটা তোমরা পেজ নাম্বার 21-এ কিন্তু ওই পেজেই কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এই পেজ নাম্বারগুলো কিন্তু লেখার দরকার নেই, আমি আগের বারও বললাম আবারও বলছি, এগুলো লেখার দরকার নেই, এগুলো শুধু তোমাদের বোঝার জন্য আমি তোমাদের লিখে দিয়েছি। এই যে এখানে কিন্তু তোমরা
পেয়ে যাবে। পুরনো পাথর যুগে মানুষের জীবন ছিল বেশ কঠিন ও কষ্টের, দল বেঁধে তারা প্রস্তুতি হতো। এই জায়গাটা পড়লে কিন্তু তোমরা এই প্রশ্নের উত্তরটা বুঝতে পারবে। বোঝা গেছে? এবার চলে আসছি পরের প্রশ্ন, আগুনের ব্যবহারের ফলে মানুষের জীবনে কি কি পরিবর্তন হয়েছিল? তো এই প্রশ্নের উত্তরটা কি হবে আমি দেখে নিই আগে। আগুনের ব্যবহারের ফলে একদিকে প্রচন্ড শীতের হাত থেকে মানুষ রক্ষা পেত, পাশাপাশি বিভিন্ন জন্তুর আক্রমণ মোকাবিলা করার জন্য আগুনের ব্যবহার শুরু হয়। তাছাড়া আগুনের ব্যবহার আদিম মানুষের খাবার অভ্যেসও বদলে দিয়েছিল। এই সময় কাঁচা খাওয়ার বদলে খাবার আগুনে ঝলসে খাওয়া শুরু হয়। ঝলসানো নরম মাংস খেতে তাদের চোয়াল ও দাঁতের জোর কম লাগতো। এর ফলে ধীরে ধীরে তাদের চোয়াল সরু হয়ে এলো এবং সামনের ধারালো উঁচু দাঁত ছোট হয়ে গেল। এটা তোমরা পেয়ে যাবে তোমাদের বইয়ের পেজ নাম্বার 20-তে, দেখে নাও। অর্থাৎ এই পেজটা জাস্ট আগের পেজে, এটা কিন্তু তোমরা এখানেই পেয়ে যাবে। এই দেখো, এই জায়গাটা তোমরা পড়বে, আগুনের ব্যবহার খাবার অভ্যাস বদলে দিয়েছিল, পুরোপুরি সেম টু সেম ওইটাই লেখানো হয়েছে তোমাদের। ভালো করে এই জায়গাটা পড়ে নেবে, ঠিক আছে? এবার দেখো পরের প্রশ্নে চলে যাচ্ছি। শেষ প্রশ্ন, 8টি 10টি বাক্য উত্তর দাও। এর প্রশ্নের মান আছে 5 করে। যাযাবর মানুষে কিভাবে ধীরে ধীরে স্থায়ীভাবে বসবাস শুরু করেছিল? এই প্রশ্নের উত্তরটা তাহলে আমরা দেখে নিই। এর উত্তর তোমরা লিখবে, নতুন পাথরের যুগের মানুষ শুধু খাবার খোঁজা নয়, খাবার তৈরি করতেও শিখলো। মানুষ কৃষিকাজ শেখার ফলে কৃষি অঞ্চলে স্থায়ী বসতি বানিয়ে থাকতে শুরু করলো। শিকার ও পশু পালনের জন্য মানুষকে নানান জায়গায় ঘুরে বেড়াতে হতো, কিন্তু কৃষিকাজ শেখার পরে সেই ঘোরাঘুরি বন্ধ হলো। কৃষিকাজ শিকারের মতো অনিশ্চিত না হওয়ায় যাযাবর মানুষ ধীরে ধীরে কৃষি ও স্থায়ী বসতির দিকে যেতে লাগলো। ঠিক আছে, এটুকু লিখলেই হয়ে যাবে। এটা আছে তোমাদের বইয়ের পেজ নাম্বার 24, অর্থাৎ 24 পাতায় আছে। তো দেখে নাও বইয়ের কোন জায়গাটা এটা তোমার দেখতে হবে। দেখো তোমাদের বইয়ের এই 24 পাতায়, আবারও বলছি পেজ নাম্বার কিন্তু নাও মিলতে পারে, তোমরা দেখে নিবে। উপমহাদেশের নতুন পাথরের যুগের পরে এটা আছে, পরের পাতাতে আছে। এখানটা এই জায়গাটা পড়ে নেবে। এই জায়গাটা পড়ে নিলেই কিন্তু তোমরা ভালো করে বুঝতে পারবে এই প্রশ্নের উত্তরটা কি হবে। বোঝা গেছে? এবার দেখো, এটা তাহলে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের এই ইতিহাসের মডেল অ্যাক্টিভিটি কমপ্লিট হয়ে গেল। তোমাদের আলোচ্য বিষয় 2022 সালের ফেব্রুয়ারি মাসের 6ষ্ঠ শ্রেণীর বাংলার মডেল অ্যাক্টিভিটি টাস্ক, এর পূর্ণমান আছে 20। এর আগের মাসেও পূর্ণমান ছিল 20। তোমাদের এর আগে 6ষ্ঠ শ্রেণীর ভূগোল এবং ইতিহাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমরা যারা আজকে আমার চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিও। তো দেখো তোমাদের যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা তোমাদের বইয়ের শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা সেনাপতি শঙ্কর নামক গল্প থেকে নেওয়া হয়েছে। তোমরা আগে গল্পটা ভালো করে পড়ো, দিয়ে প্রশ্নটা উত্তর করবে। তো প্রথমে দেখো, এই যে প্রথম যে প্রশ্নটা আছে, শ্যামল গঙ্গোপাধ্যায়ের জন্ম এটা কত সালে হবে দেখে নিই। এর উত্তরটা কত সালে হবে? এর উত্তরটা হবে 1933 সালে। 1933 সালে। এটা আমরা কোথায় পেলাম? দেখো তোমাদের যে বই আছে, বইয়ে যদি তোমার 10 নম্বর পাতাটা খোলো, সেখানে তোমার দেখতে হবে শ্যামল গঙ্গোপাধ্যায় 1933 থেকে 2001, অর্থাৎ 1933 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং 2001 সালে তিনি মারা যান। তাহলে 1933 সালে তিনি বাংলাদেশের খুলনাতে জন্মগ্রহণ করেছিলেন। বোঝা গেল? এবার দেখো পরের যে প্রশ্ন আছে, মাস্টারমশাই বিভীষণ দাস যে পাখির কথা বলেছিলেন, এখানে যে সঠিক উত্তর যেটা হবে দেখে নাও। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে খ, এমু। আচ্ছা, তা এইটা তোমরা কোথায় হবে? গল্পটা পড়লে তোমরা বুঝতে পারবে যে গল্পের এই যে শুরুতেই, অর্থাৎ 5 নম্বর পাতাতে দেখবে লেখা আছে, আকন্দবাড়ি স্কুলের ক্লাস 5-এর বিভীষণ দাস এমু পাখির কথা বলছিলেন। প্রথমেই তোমরা পেয়ে যাবে গল্পের। বোঝা গেছে? এবার চলে আসছি পরের প্রশ্ন। দেখো, শঙ্করের স্বপ্নে দেখা এমু পাখি যে গাছের ডালে এসে বসেছিল, তো এটা যেটা সঠিক উত্তর হবে দেখো গ, সবেদা। তো এটা তোমরা কোথায় হবে তোমাদের বইয়ের? তাহলে দেখো তোমাদের বইয়ের যে 6 নম্বর পাতা আছে, এইখানটা দেখতে পাবে, কোথায় দেখলে ঘোলপুকুরে বড়দিঘির পাড়ে সবেদা গাছের ডালে এসে বসেছিল। সব ঠিক আছে, এখান থেকে তোমরা বুঝতে পারবে যে এমু পাখি স্বপ্নে কোথায় এসে বসেছিল। এবার দেখো পরের যে প্রশ্নটা আছে, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। অভিমন্যু সেনাপতি কে? তো এর উত্তর তোমরা কি লিখবে? দেখো, শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা
সেনাপতি শঙ্কর গল্পে শঙ্করের বাবার নাম অভিমন্যু সেনাপতি। তোমরা গল্পে তোমরা দেখেছো যে তোমাদের এই যে 7 নম্বর পাতা যেটা আছে, 7 নম্বর পাতাতে দেখবে এখানে লেখা আছে ধমকে উঠলেন বিভীষণ দাস, তোমার বাবার নাম কি? আগে অভিমন্যু সেনাপতি। এখান থেকে তোমরা কিন্তু এটা পেয়ে যাচ্ছ। তারপরে দেখো পরের যে প্রশ্নটা আছে, শঙ্কর কোন স্কুলে পড়ে? শঙ্কর আকন্দবাড়ি স্কুলের ক্লাস 5-এ পড়ে। এটা তোমরা গল্পের প্রথমেই দেখলে, একবার প্রথমেই তোমরা দেখতে পেলে আকন্দবাড়ি স্কুলের ক্লাস 5-এ বিভীষণ দাস এমু পাখির কথা বলছিলেন। ঠিক আছে, এবার দেখো পরের যে প্রশ্নটা আছে, পরের প্রশ্নটা দেখো, বলি এটা কি পঞ্চানন অপেরা পেয়েছো? কে এই কথা বলেছেন? তো এর উত্তর তোমরা লিখবে শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা সেনাপতি শঙ্কর গল্পে আকন্দবাড়ি স্কুলের মাস্টারমশাই বিভীষণ দাস এ কথা বলেছিলেন। বোঝা গেল? তোমাদের বই এটা কোথায় হবে? পঞ্চানন অপেরাতে দেখো, এই যে ভয়ে সরে যাই, বলি এটা কি পঞ্চানন অপেরা পেয়েছো, বানিয়ে বানিয়ে যে পার্ট বলে যাচ্ছ খুব, এখান থেকে তোমরা এটা পেয়ে যাচ্ছ। তাহলে চলে যাচ্ছি পরের প্রশ্ন। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। চমকে উঠলো ছেলেটি, কে চমকে উঠেছে? তার চমকে ওঠার কারণ কি? তো আগে দেখে নাও কোথায় আছে এই লাইনটা, কোথায় আছে আগে তোমরা দেখে নাও। এই দেখো চমকে উঠলো ছেলেটি, অর্থাৎ এটা পাবে তোমরা 6 নম্বর পাতাতেই। তো এবার এর উত্তরটা তোমরা দেখে নাও। উত্তরটা তোমরা কি লিখবে? প্রথম যে পার্টটা আছে অর্থাৎ কে চমকে উঠেছে, এখানে লিখবে শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা সেনাপতি শঙ্কর গল্পে আকন্দবাড়ি স্কুলের ক্লাস 5-এর ছাত্র শঙ্কর চমকে উঠেছিল। তাহলে প্রথম পার্টটা আমাদের হয়ে গেল। এবার দ্বিতীয় পার্ট, তার চমকে ওঠার কারণ কি? উত্তর লিখবে গল্পে শঙ্কর নামে ছাত্রটি ক্লাসের বাইরে তাকিয়ে শঙ্খচিলের আকাশে ওরা স্বপ্ন দেখছিল। তখন হঠাৎ করে মাস্টারমশাই ডাক দেওয়ায় সে থতমত খেয়ে চমকে উঠে দাঁড়িয়েছিল। বোঝা গেল? তাহলে দুটো পার্টের উত্তরই তোমরা পেয়ে গেলে। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা কিন্তু কমেন্টে জানাবে। তোমরা যদি বুঝতে পারো সেটাও কিন্তু তোমরা কমেন্টে লিখে জানাবে, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। 3.2 সারা ক্লাস হাসিতে ফেটে পড়লো, সকলে হেসে উঠেছিল কেন? আগে দেখে নাও তোমাদের বইয়ে এই লাইনটা ঠিক কোন জায়গাটায় পাবে। দেখো 6 নম্বর পাতা দেখো, এই যে সারা ক্লাস হাসিতে ফেটে পড়লো। ঠিক আছে, সারা ক্লাস হাসিতে ফেটে পড়লো, এখান থেকে তোমরা পেয়ে যাবে। তো এর উত্তরটা এবার দেখে নাও। উত্তর লিখবে শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা সেনাপতি শঙ্কর গল্পে শঙ্কর যখন বলল এমু পাখির গায়ের রং গাঢ় ছাই রঙের এবং বাজ পাখির থেকেও সেটি বড় হয় এবং উড়ে গেলে ডানায় বাতাস কাটা শব্দ হয়, এই শব্দ শুনে পাখিরা ভয়ে সরে যায়, তা শুনে মাস্টারমশাই বলেছিলেন যে এটা কি পঞ্চানন অপেরা পেয়েছো, বানিয়ে বানিয়ে যে পার্ট বলে যাচ্ছ খুব, যা শুনে ক্লাসের সকলে হেসে উঠেছিল। বোঝা গেছে? এবার দেখো 3.3 দেখো, বিভীষণ মাস্টারমশাই পাখি দেখার জন্য কোন কোন সাবধানতা অবলম্বন করার কথা বলেছেন। আচ্ছা, এর আগে আমরা দেখে নিই তাহলে কোথায় বইয়ের এটা পেয়ে যাবো আমরা। দেখো তোমাদের বই যে 8 নম্বর পেজ আছে, এই জায়গাটা তোমরা পড়বে, তাহলে এটা কিন্তু পেয়ে যাবে তোমরা, এই জায়গাটা 8 নম্বর পেজের শেষে। তো দেখে নাও উত্তরটা কি লিখবে। গল্পে বিভীষণ মাস্টারমশাই বলেছিলেন পাখি দেখার জন্য মাঠে বাগানে ঘুরতে হলে খুব সাবধানে পা টিপে টিপে চলতে হবে, যেন পায়ের শব্দ না হয়। জামা কাপড় শুকনো পাতার রং এর জলপাই রঙের হলে ভালো হয়, যেহেতু সেই রং গাছের পাতার সাথে মিশে যায়। এছাড়া বেগুনি রঙের জামা হলে ভালো, কারণ পাখি বেগুনি রং দেখতে পায় না। আচ্ছা, এটা একটু কমা দিবে এখানে একটা। বোঝা গেছে? তাহলে এটা লিখলেই তোমাদের এই উত্তরটা কমপ্লিট হয়ে যাবে। এবার দেখো 4 নম্বরে যে প্রশ্নটা আছে, শঙ্করের বুকটা গর্বে ফুলে উঠল। শঙ্করের গর্বিত হওয়ার কারণ শঙ্কর সেনাপতি রচনা অংশ অনুসরণে বুঝিয়ে দাও। এই যে পার্টটা আছে, শঙ্করের বুকটা গর্বে ফুলে উঠল, এটা তোমরা কোথায় পাচ্ছ দেখে নাও। এই যে তোমাদের বইয়ের 9 নম্বর পাত দেখো, এখানে লেখা আছে শঙ্করের বুকটা গর্বে ফুলে উঠল। এখানটা তুমি পড়বে, আর এখান থেকে পড়লেই তুমি পেয়ে যাবে। এবার দেখো এটার উত্তর কি হবে। শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা সেনাপতি শঙ্কর গল্পে ঠিকমতো পড়া না শোনার কারণে শঙ্কর মাস্টারমশাইয়ের কাছে বকা খাওয়ার পর মাস্টারমশাই তাকে প্রশ্ন করেছিল যে শঙ্কর তো গাছে গাছে ঘোরে, তাহলে সেখানকার কিছু পাখির নাম সে কি বলতে পারবে? এই কথা শুনে শঙ্কর মাছরাঙা, হাড়িচাচা, ডৌখাল, পানকৌড়ি, তিতির পাখির নাম বলল, এবং তা শুনে
মাস্টারমশাই খুব খুশি হয়ে তাকে চোখ খোলা রেখে পৃথিবীর পাখি, গাছপালা, মেঘ, আলো সব দেখে নিতে বলল। কারণ মাস্টারমশাই মনে করতেন এই খোলামেলা পৃথিবীর সবচেয়ে বড় বই। ঠিক আছে, এই খোলামেলা পৃথিবীর সবচেয়ে বড় বই। মাস্টারমশাইয়ের এই কথা শুনে শঙ্করের বুকটা গর্বে ফুলে উঠেছিল। বোঝা গেল? এবার দেখো, এবার তোমাদের এই যে প্রশ্নটা যেটা আছে, প্রশ্নে কিন্তু 4 নম্বর তোমাদের শেষ। তোমাদের এর সঙ্গে সঙ্গে ষষ্ঠ শ্রেণীর বাংলার কিন্তু মডেল অ্যাক্টিভিটি টাস্ক কমপ্লিট হয়ে গেল। আলোচ্য বিষয় 2022 সালের ফেব্রুয়ারি মাসের ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের মডেল অ্যাক্টিভিটি টাস্ক। এর আগে তোমাদের ষষ্ঠ শ্রেণীর ভূগোল, বাংলা এবং ইতিহাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তাদের জন্য লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমরা যারা আজকে এই চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আজকে এই ভিডিওতে আমরা এর উত্তরগুলো শুধু দেখবো না, আমরা দেখব এই উত্তরগুলো বইয়ের ঠিক কোন কোন পাতায় আমরা পাবো। তাহলে তোমরা মন দিয়ে ভিডিওটা স্কিপ না করে দেখো। প্রথম যে প্রশ্নটা আছে, কোনটি পর্যাবৃত্ত ঘটনা নয় তা চিহ্নিত করো। তো দেখো, এর যে উত্তরটা হবে, এর উত্তরটা হবে গ, হঠাৎ বন্যা হওয়া। এটা আমরা কোথায় পাবো? এটা আমরা পেয়ে যাবো পেজ নাম্বার 23। তাহলে আমরা বইয়ের পেজ নাম্বার 23 যদি আমরা খুলি, এটাও দেখতে পাচ্ছ পেজ নাম্বার 23। দেখো এখানে প্রথমে দেখো পর্যাবৃত্ত ঘটনা এবং অপর্যাবৃত্ত ঘটনা কাকে বলে সেটা বলেছে। এবার দেখো বলেছে যে কোনটা পর্যাবৃত্ত এবং কোন জায়গায় একদিন ঝড় হলে বা কোনো এক বছর বন্যা হলে এগুলো অপর্যাবৃত্ত ঘটনা। তাহলে বুঝতে পারছো কোনটি পর্যাবৃত্ত ঘটনা নয়, তার মানে সেটা হচ্ছে অপর্যাবৃত্ত ঘটনা, সেটা হচ্ছে হঠাৎ বন্যা হওয়া। বোঝা গেল? এবার দেখো, নিচের যেটি রাসায়নিক পরিবর্তন তা চিহ্নিত করো। তো এর উত্তরে যেটা হবে ক, কাগজ পোড়ানো। এটা তোমরা পেয়ে যাবে তোমাদের বইয়ের পেজ নাম্বার 31-এ। দেখো তোমাদের বইয়ের 31 পেজে যেটা আছে, এইখানটা তোমরা একটু পড়ে নিবে ভালো করে। এই জায়গাটা একটু ভালো করে পড়ে নিবে, তাহলে বুঝতে পারবে এর উত্তরটা কিন্তু তোমাদের কাগজ পোড়ানো হবে। রাসায়নিক পরিবর্তনের উদাহরণ হচ্ছে কাগজ পোড়ানো। বোঝা গেল? কারণ হচ্ছে দেখো, কাগজ পোড়ানোর পরে যে অংশটা পড়ে থাকবে সেটাকে আর কাগজে রূপান্তরিত করা যাবে না। চলে আসছি পরের প্রশ্ন, নিচের যেটি ভৌত পরিবর্তন তা চিহ্নিত করো। এদের মধ্যে কোনটি ভৌত পরিবর্তন? সেটা হচ্ছে ঘ, ন্যাপথলিনের বাষ্প হয়ে যাওয়া। এটা তোমরা পেয়ে যাবে তোমাদের বইয়ের পেজ নাম্বার 33-এ। দেখো তোমাদের বইয়ের 33 নম্বর পাতাতে দেখো এখানটা লেখা আছে এই যে ন্যাপথলিন আর তাড়াতাড়ি বাষ্প হয়ে যেত ঠিকই, কিন্তু পাত্রের উপর দিকের ঠান্ডা অংশে আবার তা কঠিন অবস্থায় জমতে দেখা যেত। তাহলে বদ্ধ পাত্রে ন্যাপথলিনের বাষ্প হওয়া কি ধরনের পরিবর্তন? এটি একটি ভৌত পরিবর্তন। তো তোমাদের প্রশ্নেও কিন্তু ঠিক তাই বলেছে, ভৌত পরিবর্তন তা চিহ্নিত করো। তো এটা হচ্ছে ন্যাপথলিনের বাষ্প হয়ে যাওয়া। চলে আসছি পরের প্রশ্নে, ঠিক বাক্যের পাশে রাইট আর ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দাও। প্রথম যে প্রশ্নটা আছে দেখো, জল থেকে বাষ্প উৎপন্ন হওয়া উভমুখী পরিবর্তন। এটা তোমরা পেজ নাম্বার 22 এবং পেজ নাম্বার 31-এ পেয়ে যাবে। তো দেখে নাও তোমাদের কোন পেজে কি লেখা আছে। দেখো তোমাদের 22 নম্বর পেজে কি পাবে, তোমাদের 22 নম্বর পেজে পাবে কাকে উভমুখী বলে আর কাকে একমুখী বলে, কোন ঘটনাগুলো উভমুখী এবং কোন ঘটনাগুলো একমুখী। তোমরা এইটা পড়ে নেওয়ার পরে তোমরা চলে আসো 33 পাতাতে, 31 নয় 33 পাতাতে আসবে। 33 পাতাতে দেখবে লেখা আছে, এই দেখো, জল থেকে বাষ্প হওয়া, জলের মধ্যে চিনি বা নুন গলে যাওয়া, এগুলি সবই কিন্তু উভমুখী ভৌত পরিবর্তন। তো তোমাদেরকে সেটাই বলতে চেয়েছে উভমুখী পরিবর্তন। তাহলে এই জন্য এটা হচ্ছে ঠিক, এটা 33 হবে, 31 নয়। বোঝা গেছে? জলে অ্যাসিড মেশানো হলে তা ভৌত পরিবর্তন। এটি ঠিক, এটি কি? এটা হচ্ছে ভুল। এটা তোমরা পেয়ে যাবে তোমাদের বই পেজ নাম্বার 33-এ, ওই পেজটাতেই তোমরা পেয়ে যাবে। দেখো, জলে অ্যাসিড মেশানো হলে সেটা যে ভৌত পরিবর্তন সেটা এই পেজে তোমরা পেয়ে যাচ্ছ। দেখো 33 পাতায় এই উত্তরটা হচ্ছে অ্যাসিড মেশালে ভৌত পরিবর্তন, এটা তো ভুল। তো এর উত্তরটা দেখো এখানে লেখা আছে, এক মগ জলে একটু গাঢ় সালফিউরিক অ্যাসিডে জল মেশালে কি হবে? অ্যাসিডের দ্রবণ তৈরি হবে, সেই সঙ্গে অনেক তাপও। এটি একটি রাসায়নিক পরিবর্তনের ঘটনা। তো আমাদের প্রশ্নে বলেছে ভৌত পরিবর্তন, কিন্তু এটা হবে রাসায়নিক পরিবর্তন। বোঝা গেল? তাহলে 33 পাতায় আমরা এটা পেয়ে গেলাম। চলে আসছি পরের প্রশ্ন, কৃষিজ উৎপাদন বৃদ্ধি করতে ইউরিয়াকে সার হিসেবে ব্যবহার করা হয়। এটা আমরা পেয়ে যাবো পেজ নাম্বার 27। তো দেখে নেবো পেজ নাম্বার 27টা। এই দেখো 27-এ দেখো, ইউরিয়া কিন্তু একটা রাসায়নিক সার। এখানে এই ছকটা পড়লে তোমরা ভালো করে বুঝতে পারবে। চলে আসছি পরের প্রশ্ন, দেখো এটা কিন্তু ঠিক হবে, এখানে ঠিক লিখে দেবে। সদ্য কাটা আপেলে
আপেলে খোলা হাওয়ায় বাদামি ছোপ ধরে কেন? ঠিক আছে, যদি সদ্য কাটা আপেল খোলা হাওয়াতে রাখি তাহলে বাদামি কেন ছোপ ধরে, এটা আমরা পেয়ে যাবো আমাদের বইয়ের পেজ নাম্বার 36। আগে আমরা উত্তরটা দেখে নিই, তারপর আমরা দেখছি বইয়ের কোন জায়গাটা আমরা পাবো। সদ্য কাটা আপেল খোলা হাওয়ায় রাখলে বাতাসের অক্সিজেনের সংস্পর্শে আসে, এতে ওই কাটা অংশের সঙ্গে অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়া ঘটে এবং বাদামি ছোপ ধরে। রাসায়নিক পরিবর্তনের জন্য এমন ঘটে। তো এটা আমরা পেয়ে যাবো আমাদের বইয়ের পেজ নাম্বার 36। তো দেখে নিই একটু। দেখো আমাদের বইয়ের পেজ নাম্বার 36-এ আমরা যদি আসি, এখানে দেখো লেখা আছে একটা কথা, এই জায়গাটা দেখো, দেখো আপেল বা ডাবের মুখ কেটে রাখলেও দেখতে পাবে বাতাসের অক্সিজেনের সংস্পর্শে ওই কেটে রাখা অংশে রাসায়নিক পরিবর্তন ঘটে, বাদামি ছোপ ধরে। বোঝা গেছে? এই জায়গাটা পড়লে কিন্তু তোমরা বুঝতে পারবে 36 নম্বর পাতাটা। এবার চলে আসছি পরের প্রশ্ন। দেখো, গরমকালে শিশির জমে না কেন? এটা পেয়ে যাবে পেজ নাম্বার 35। আগে উত্তরটা আমরা দেখে নিই। শীতকালে রাতে বাতাস ঠান্ডা হলে বাতাসে থাকা জলীয় বাষ্প ঠান্ডা হয়ে ঘনীভূত হয় এবং গাছের পাতা বা টিনের চালে শিশির হিসেবে জমে, কিন্তু গরমকালে বাতাসের উষ্ণতা বেশি হয়, ফলে জলীয় বাষ্প ঘনীভূত হতে পারে না, তাই শিশির জমে না। বোঝা গেল? এটা তোমরা পেয়ে যাবে তোমাদের বইয়ের পেজ নাম্বার 35। দেখে নিই পেজ নাম্বার 35। দেখো আমাদের বইয়ের পেজ নাম্বার 35 এই জায়গাটা পড়ে নেবে, এই জায়গায় একটু পড়বে, এই জায়গাটা পড়লে কিন্তু তোমরা বুঝতে পারবে এই প্রশ্নের উত্তরটা। ঠিক আছে, এবার চলে আসছি পরের প্রশ্ন। শস্য ক্ষেত্রে রাসায়নিক সার এবং কীটনাশক সার ব্যবহার করা হলে তা কিভাবে মানুষের শরীরে ক্ষতি করে? এটা পেজ নাম্বার 27 পেয়ে যাবে, তার উত্তরটা তোমরা দেখে নাও। শস্য ক্ষেত্রে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করলে তা বৃষ্টির জলের সঙ্গে ধুয়ে জলাশয়ে যায়। ওই জলাশয়ে মাছ কিংবা অন্যান্য খাদ্য এবং পানীয়ের সঙ্গে এই রাসায়নিকগুলি মানুষের শরীরে ঢুকে পড়ে। ওই রাসায়নিক সার ও কীটনাশক মানুষের দেহের নানা অঙ্গ যেমন যকৃৎ, মস্তিষ্ক, হৃৎপিণ্ড ও ফুসফুস ইত্যাদিতে জমা হয়। এতে মানুষের শরীরে বিভিন্ন ক্ষতিকারক প্রভাব পড়ে। এটা তোমরা পেয়ে যাবে তোমাদের বইয়ের পেজ নাম্বার 27। তো দেখে নাও 27 নম্বর পেজে কি লেখা আছে। দেখো তোমাদের বইয়ে যে পেজ নাম্বার 27 আছে সেখানটায় যদি এই জায়গাটা ভালো করে পড়ো, তোমরা এখানটা ভালো করে পড়বে, তাহলে কিন্তু বুঝতে পারবে কি কি ক্ষতি করছে। বোঝা গেছে? এবার দেখো পরের প্রশ্ন। দেখো, এমন একটি পরীক্ষার কথা লেখো যার সাহায্যে বোঝা যেতে পারে যে লোহা আর তার থেকে তৈরি হওয়া মোর্চে আলাদা পদার্থ। এটা তোমরা পেজ নাম্বার 31-এ পেয়ে যাবে। উত্তরটা দেখে নাও। লোহার মোর্চে এর কাছে চুম্বক নিয়ে গেলে দেখা যাবে, এটা চুম্বক বানানটা ঠিক করে নেবে, দেখা যাবে যে তা চুম্বক দ্বারা আকৃষ্ট হচ্ছে না, কিন্তু লোহা চুম্বক দ্বারা আকৃষ্ট হচ্ছে। পরীক্ষা থেকে বোঝা যায় লোহা এবং তার থেকে তৈরি হওয়া মোর্চে আলাদা পদার্থ নয়। সরি, এটা আলাদা পদার্থ হবে, নয় হবে না, এটা কেটে দেবে, আলাদা পদার্থ। তো এটা পেয়ে যাবে তোমাদের পেজ নাম্বার 31-এ। এই যে পেজ নাম্বার 31-এ তোমরা কিন্তু এইখানটা তোমরা পড়বে, এখানটা পড়লে কিন্তু তোমরা ভালো করে বুঝতে পারবে এই জিনিসটা। চলে আসছি পরের প্রশ্ন। 3-4টি বাক্যে উত্তর দাও। ভৌত ও রাসায়নিক পরিবর্তনের 3টি পার্থক্য লেখো। তাহলে দুটো ছক করবে, ভৌত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তনের দিকে লিখবে ভৌত পরিবর্তনের নতুন পদার্থ সৃষ্টি হয় না, আর রাসায়নিক পরিবর্তনে লিখবে রাসায়নিক পরিবর্তনের নতুন পদার্থ সৃষ্টি হয়। ভৌত পরিবর্তনের দিকে লিখবে ভৌত পরিবর্তন উভমুখী প্রকৃতির আর রাসায়নিক পরিবর্তন একমুখী প্রকৃতির। এবার ভৌত পরিবর্তনের ক্ষেত্রে লিখবে ভৌত পরিবর্তন অস্থায়ী, আর রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে লিখবে রাসায়নিক পরিবর্তন স্থায়ী। বোঝা গেল? এবার দেখো 4.2-এর যে প্রশ্নটা আছে, অর্থাৎ শেষ প্রশ্ন, এই প্রশ্নের মান কিন্তু 3 আছে। দেখো কি বলেছে। দুটো গ্লাসে সমান ভরের মার্বেল পাথরের টুকরো রাখা হলো। প্রথম পাত্রের টুকরোগুলো বড় আর দ্বিতীয় পাত্রের টুকরোগুলো খুব ছোট। এবারে দুটো গ্লাসে সমান পরিমাণে লঘু অ্যাসিড দেওয়া হলে কোন গ্লাসটি থেকে বেশি তাড়াতাড়ি গ্যাসের বুদবুদ বেরোতে দেখা যাবে? কেন এমন হবে তা ব্যাখ্যা করো। তো এর উত্তর তোমরা কি লিখবে? দ্বিতীয় গ্লাসটা থেকে বেশি তাড়াতাড়ি গ্যাসের বুদবুদ বেরোতে দেখা যাবে। আর ব্যাখ্যাটা হচ্ছে দ্বিতীয় পাত্রের টুকরোগুলো খুব ছোট হওয়ায় মার্বেল পাথরের টুকরোগুলোর ক্ষেত্রফল বেড়ে গেছে। এমন ক্ষুদ্র টুকরোগুলি বড় টুকরোগুলোর চেয়ে তাড়াতাড়ি লঘু অ্যাসিডের সঙ্গে সংস্পর্শে আসে ও রাসায়নিক বিক্রিয়া করার সুযোগ পায়, তাই দ্বিতীয় গ্লাসটা থেকে বেশি তাড়াতাড়ি গ্যাসের বুদবুদ বেরাবে। গুঁড়ো করে দিলে আরো তাড়াতাড়ি বিক্রিয়া হয়। বোঝা গেল? এই ছিল তোমাদের ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের মডেল অ্যাক্টিভিটি টাস্ক। আলোচ্য বিষয় 2022 সালের ফেব্রুয়ারি মাসের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি মডেল অ্যাক্টিভিটি টাস্ক। এর আগে তোমাদের ষষ্ঠ শ্রেণীর
ভূগোল, বাংলা, ইতিহাস এবং পরিবেশ ও বিজ্ঞানের মডেল অ্যাক্টিভিটিস করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমরা যারা আজকে আমার চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে করে এই চ্যানেলে কোনো ভিডিও এলে তোমরা সবার আগে সেই নোটিফিকেশনটি পেয়ে যাও। তো দেখে নাও, তোমাদের যে এই যে প্যারাগ্রাফটা তোমরা দেখতে পাচ্ছ, এই প্যারাগ্রাফটা তোমাদের বইয়ের দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন নামে যে গল্পটা আছে সেখান থেকে কিন্তু নেওয়া হয়েছে। তো তোমরা আশা করি সকলে সেই গল্পটা পড়েছো। আমি তাও তোমাদেরকে একবার জিনিসটা পড়ে মানেটা বুঝিয়ে দিচ্ছি। তো দেখো, প্রথমে যেটা আছে, দেয়ার ওয়াজ ওয়ান্স এ টয় ক্লাউন কল্ড টাফি, মানে এক সময় টাফি নামে একটি খেলনা সঙের পুতুল ছিল। হি লিভড ইন এ টয় শপ উইথ মেনি আদার টয়স, অর্থাৎ সে খেলনার দোকানে আরো অনেক খেলনার সাথে থাকতো। টাফি লং টু বি এ হিরো, অর্থাৎ টাফি নায়ক হতে চেয়েছিল। হি ওয়ান্টেড টু ডু সামথিং নোবেল সো দ্যাট অল দ্য টয়েস উড ক্রাই আউট দ্যাট হি ওয়াজ এ হিরো, মানে সে কিছু মহৎ কাজ করতে চেয়েছিল যাতে সমস্ত খেলনারা চিৎকার করে বলে যে সে একজন নায়ক। হি থট হিজ লিটল কর্নার অন দ্য টয় সেলফ ওয়াজ ডাল, মানে সে ভেবেছিল খেলনার তাকের উপর তার ছোট্ট কোণাটি ছিল নিষ্প্রভ। ডাল মানে নিষ্প্রভ। হোয়াই ডু ইউ গ্রাম্বল সো মাচ, অর্থাৎ তুমি এত বকবক করছো কেন? আস্কড টিমোথি দ্য পাপি ডগ, অর্থাৎ টিমোথি নামে একটি ছোট্ট কুকুর জিজ্ঞাসা করলো। বি হ্যাপি উইথ আস টাফি, অর্থাৎ টাফি আমাদের সাথে খুশি থাকো। তো এই ছিল তোমার টেক্সট। এবার এখান থেকে যে উত্তরগুলো করতে হবে, দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, অর্থাৎ তোমাদেরকে এই সেন্টেন্সগুলো কমপ্লিট করতে বলেছে এই টেক্সট থেকে কিছু অংশ নিয়ে। দেখো, টাফি ওয়ান্টেড টু ডু সামথিং নোবেল বিকজ, এখানে দেখো কি হবে, টাফি ওয়ান্টেড টু ডু সামথিং নোবেল, কি করতে? বিকজ হি লং টু বি হিরো। লং টু বি এ হিরো মানে কি বলেছিলাম? টফি নায়ক হতে চেয়েছিল, তাই তো? তো টফি নায়ক হতে চেয়েছিল বলে সে কিছু পূর্ণ কাজ করতে চেয়েছিল। তারপরে টাফি থট দ্যাট, টফি ভাবলো, কি ভেবেছিল? টফি থট দ্যাট হিজ লিটল কর্নার অন দ্য টয় সেলফ ওয়াজ ডাল, মানে টফি ভেবেছিল খেলনার তাকের উপর তার ছোট্ট কোণাটি ছিল নিষ্প্রভ। চলে আসি বি, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। হু ওয়াজ টাফি, টাফি কে ছিল? টাফি ওয়াজ এ টয় ক্লাউন ইন এ শপ, অর্থাৎ একটি খেলনার দোকানে টাফি নামে একটি ভাঁড়ের পুতুল ছিল। হোয়ার ডিড টাফি লিভ, টাফি কোথায় বাস করত? টাফি লিভড ইন এ টয় শপ, টাফি একটি খেলনার দোকানে বাস করত। তারপর নেক্সট চলে আসছি, হোয়াট ডিড টিমোথি টেল টাফি, টিমোথি টাফিকে কি বলেছিল? টিমোথি টোল্ড টাফি, টিমোথি টাফিকে বলেছিল টু বি হ্যাপি উইথ দেম, তাদের সঙ্গে খুশি থাকতে। এবার দেখো বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ এই যে তোমাদের এখানে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে বলেছে, শূন্যস্থান পূরণ করতে বলেছে উইথ কারেক্ট ফর্ম অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেট। নিচে যে বিভিন্ন ভার্বের ফর্ম আছে তার সঠিক যে ফর্মটা হবে সেটা এই শূন্যস্থানে লিখতে বলেছে। দেখো, প্রথম যেটা আছে, বিনয় অ্যান্ড সুজয় ড্যাশ ব্রাদার্স, এটা বি ভার্ব কিভাবে লিখতে হবে। দেখো, এখানে বিনয় অ্যান্ড সুজয় কজন আছে? দুজন আছে। তো তার জন্য এখানে কিন্তু ইজ বসবে না। বি ভার্ব কি আছে? ইজ, এম, আর, ওয়াজ, ওয়ার, এগুলো হচ্ছে বি ভার্ব। তো তার মধ্যে দেখো এখানে বিনয় আর সুজয় আছে, তার জন্য এখানে এ আর ই আর বসবে, লিখে দেবে। তার উত্তরটা হবে বিনয় অ্যান্ড সুজয় আর ব্রাদার্স। তারপর 2 নম্বর দেখো, ড্যাশ সি কাম টু প্লে, তো এখানে যেতে হবে ডু ভার্ব দিতে হবে। ডু ভার্বের এখানে দেখো সিটা কি, সি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ এখানে কিন্তু এস বা ইএস যুক্ত হবে। তো ডু এর পরে কি হবে? ইএস বসবে। ডাজ সি কাম টু প্লে, অর্থাৎ সে কি খেলতে আসছে? বোঝা গেছে? তাহলে আমাদের এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো হয়ে গেল। এবার চলে আসছে দেখো পরেরটা, আইডেন্টিফাই দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যান্ড কালেকটিভ নাউন ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, রাইট দেম ইন কারেক্ট টেবল গিভেন বিলো, অর্থাৎ
এই যে সেন্টেন্সগুলো দেখতে পাচ্ছ, এই সেন্টেন্স থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন এবং কালেকটিভ নাউন তোমাদেরকে খুঁজে বের করে এই নিজের ছকের মধ্যে লিখতে হবে। তো অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো? দেখো, যেই নাউনগুলো দোষ গুণ অবস্থা বোঝাচ্ছে সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর কালেকটিভ নাউন যেগুলো অনেক বোঝাচ্ছে, অনেক একসঙ্গে অনেক কিছু বোঝাচ্ছে, যেমন সৈন্যদল, ফুলের একটি বাকেট বা ফুলের একটি তোড়া, এগুলো হচ্ছে অনেক একসঙ্গে বোঝাচ্ছে, তার জন্য এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। তো আমরা দেখে নেব, আমরা এগুলো করলে ভালো করে বুঝে যাব কোনটা অ্যাবস্ট্রাক্ট কোনটা কালেকটিভ। দেখো, প্রথমে বলেছে মাই ব্রাদার ওয়ার্কস ইন দ্য আর্মি, অর্থাৎ আমার ভাই সৈন্য দলে কাজ করে। তো আর্মি যেখানে আছে, দেখো আর্মি হচ্ছে সৈন্য দল, মানে আর্মি বলতে একজনকে বোঝায় না, আর্মি বলতে অনেকজনকে এখানে বোঝাচ্ছে, তাই জন্য এটা হচ্ছে কালেকটিভ নাউনে আমরা বসিয়েছি আর্মি। বোঝা গেছে? এবার দেখো, হি বট এ বাকেট অফ ফ্লাওয়ার্স ফর মি, মানে সে আমার জন্য একটি ফুলের তোড়া কিনে এনেছিল। তো অনেক ফুলের, একটা ফুলের তোড়াতে কিন্তু একটা ফুল থাকে না, অনেক ফুল থাকে, তাই জন্য হচ্ছে এই বাকেট অফ ফ্লাওয়ার, এটা হচ্ছে কালেকটিভ নাউন। বোঝা গেছে? 3 নম্বর, ইউ শুড ডেভেলপ পাঞ্চুয়ালিটি, অর্থাৎ তুমি সময়নিষ্ঠা অর্জন করো বা তোমাকে সময়নিষ্ঠা অর্জন করতে হবে। ঠিক আছে? তো এখানে দেখো, এখানে যে পাঞ্চুয়ালিটি, যেটা সময়নিষ্ঠা, সেটা একটা গুণের কথা বোঝাচ্ছে। তো পাঞ্চুয়ালিটির জন্য এখানে বসলো অ্যাবস্ট্রাক্ট নাউনে। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততা হচ্ছে সবচেয়ে ভালো নীতি। তো এখানে অনেস্টি যেটা সেটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনে বসছে। বোঝা গেছে? তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনে বসছে দুটো, পাঞ্চুয়ালিটি আর অনেস্টি। কালেকটিভ নাউনে বসছে আর্মি আর এই বাকেট অফ ফ্লাওয়ার। বোঝা গেছে? এবার দেখো, চলে আসছি পরেরটা। রাইট এ শর্ট প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস অ্যাবাউট ইউর ফার্স্ট ডে ইন স্কুল, মানে স্কুলে তোমার প্রথম দিনে সম্বন্ধে একটি ছোট্ট প্যারাগ্রাফ লিখতে বলেছে 60 ওয়ার্ডের মধ্যে। তো কোন কোন পয়েন্ট তুমি ব্যবহার করতে পারো? ফার্স্ট ডে ইন স্কুল, আমার স্কুলের প্রথম দিন। ইওর রিয়াকশন আফটার রিচিং স্কুল, স্কুলে পৌঁছে তোমার কেমন রিয়াকশন ছিল, তোমার অনুভূতি কেমন ছিল। সাম ক্লাসমেটস ইউ লাইক, যেই সহপাঠীগুলোকে তুমি পছন্দ করো। মেমোরেবল মোমেন্ট, তোমার স্মরণীয় ঘটনা। ইওর টিচার্স, তোমার শিক্ষকেরা কেমন ছিলেন। তো তুমি লিখতে পারো, মাই ফার্স্ট ডে ইন অ্যাট স্কুল ইজ ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল ডে অফ মাই লাইফ, অর্থাৎ বিদ্যালয়ের প্রথম দিন আমার জীবনের খুব স্মরণীয় দিন। দ্য ডে ওয়াজ মন্ডে 1 জানুয়ারি 2016, অর্থাৎ সেই দিনটি ছিল সোমবার 2016 সালের 1 জানুয়ারি। আই ওয়েন্ট টু এ নিয়ার বাই প্রাইমারি স্কুল উইথ মাই ফাদার, আমি আমার বাবার সঙ্গে নিকটবর্তী একটি প্রাথমিক বিদ্যালয়ে গিয়েছিলাম। আই হ্যাড মেনি আননোন ফিয়ার্স, আমার কিছু অজানা ভয় ছিল। আফটার রিচিং স্কুল, স্কুলে পৌঁছে আই স সাম স্টুডেন্টস ওয়ার প্লেয়িং ইন দ্য ফিল্ড, আমি দেখলাম কিছু ছাত্ররা মাঠে খেলে বেড়াচ্ছে। দেন উই ওয়েন্ট টু দ্য হেডমাস্টার্স অফিস, তারপরে আমরা প্রধান শিক্ষকের ঘরে গিয়েছিলাম। দেয়ার উই মিট সাম টিচার্স, সেখানে আমরা কিছু শিক্ষক শিক্ষিকার সঙ্গে দেখা করলাম। এ টিচার টুক আস টু মাই ক্লাসরুম, একজন শিক্ষক মহাশয় আমাকে আমার ক্লাসরুমে বা শ্রেণীকক্ষে নিয়ে গেলেন। হোয়েন মাই ফাদার লেফট মি ইন দ্য ক্লাস, যখন আমার বাবা আমাকে ক্লাসে ছেড়ে গিয়েছিলেন, আই আন্ডারস্টুড দ্যাট, আমি বুঝলাম, আই ওয়াজ ইন এ নিউ অ্যান্ড আননোন ওয়ার্ল্ড, আমি একটি নতুন এবং অজানা জগতে এসেছি। শুন অল অফ দ্য স্টুডেন্টস জয়েন্ট দ্য অ্যাসেম্বলি, খুব তাড়াতাড়ি সব ছাত্রছাত্রীরা প্রার্থনা সভায় জড়ো হলো। দ্য হেডমাস্টার ডেলিভার্ড এ শর্ট স্পিচ, আমাদের প্রধান শিক্ষক একটি ছোট্ট বক্তৃতা দিয়েছিলেন। ওয়েলকামিং আস অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, আমাদের বছরের শুরুতে ওয়েলকাম করার জন্য বা স্বাগত জানানোর জন্য একটি ছোট্ট বক্তৃতা দিয়েছিলেন। দেন উই রিটার্ন টু দ্য ক্লাস, তারপরে আমরা ক্লাসে প্রবেশ করেছিলাম। আফটার এ হোয়াইল, কিছুক্ষণ পরে, আওয়ার ক্লাস টিচার এন্টার দ্য ক্লাস, আমাদের শ্রেণী শিক্ষক আমাদের ক্লাসে প্রবেশ করলেন। হি টোল্ড আস, সে আমাদের বললেন, অ্যাবাউট মেনি রুলস অ্যান্ড ইম্পর্টেন্ট থিংস, বিভিন্ন প্রয়োজনীয় বিষয় এবং বিভিন্ন নিয়ম সম্বন্ধে আমাদেরকে বললেন। আফটার সাম টাইম, কিছু সময় পরে, দ্য ফার্স্ট বেল র্যাং, অর্থাৎ কিছু সময় পরে প্রথম ঘন্টা বেজেছিল। দেন এ নিউ টিচার কেম, তারপরে একটি নতুন টিচার এসেছিল। সি ওয়াজ আওয়ার ইংলিশ টিচার, তিনি ছিলেন আমাদের ইংরেজি শিক্ষিকা। সি টোল্ড আস অ্যান ইন্টারেস্টিং স্টোরি, তিনি আমাদের একটি খুব মজাদার গল্প বলেছিলেন।
আই এনজয়েড দ্য ক্লাস, আমি সেই ক্লাসটা উপভোগ করেছিলাম। রিয়েলি দ্য টিচার্স ওয়ার ভেরি ফ্রেন্ডলি টু আস, সত্যি সব শিক্ষক শিক্ষিকারা আমাদের সঙ্গে বন্ধুর মতো মিশে গিয়েছিলেন। অল অফ মাই ফেয়ার ডিসঅ্যাপিয়ার্ড আফটার দ্য ক্লাস, ক্লাসের পরে আমার সমস্ত ভয় কেটে গিয়েছিল। অ্যাট লাস্ট, সবশেষে দ্য ফাইনাল বেল র্যাং, সবশেষে কিন্তু সর্বশেষ ঘন্টাটা বেজে উঠল। মাই ফাদার ওয়াজ ওয়েটিং ফর মি অ্যাট দ্য স্কুল গেট, অর্থাৎ আমার বাবা আমার জন্য স্কুলের গেটে অপেক্ষা করছিলেন। উই কেম ব্যাক হোম, আমরা বাড়ি ফিরে এসেছিলাম। আই উইল নেভার ফরগেট, আমি কখনোই ভুলতে পারবো না, দ্য সুইট মেমোরিজ অফ দ্য ফার্স্ট ডে অ্যাট স্কুল, সুন্দর সেই স্মৃতি, স্কুলের প্রথম দিনের সেই সুন্দর স্মৃতি আমি কখনোই ভুলতে পারবো না। তো এই গেল তোমাদের ইংরেজির মডেল অ্যাক্টিভিটি টাস্ক। আলোচ্য বিষয় 2022 সালের ফেব্রুয়ারি মাসের অঙ্কের ষষ্ঠ শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক। এর আগে তোমাদের ষষ্ঠ শ্রেণীর ভূগোল, বাংলা, ইতিহাস, পরিবেশ ও বিজ্ঞান এবং ইংরেজির মডেল অ্যাক্টিভিটি টাস্ক করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তাদের জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমরা যারা আজকে আমার চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে করে এই চ্যানেলে কোনো নতুন ভিডিও এলে সবচেয়ে আগে তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। তাহলে দেখো, এই যে প্রশ্ন আছে তার পূর্ণমান আছে 20। এখানে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো কিভাবে করব তা আমরা ভালোভাবে এই ভিডিওতে বুঝে নেব। দেখো, প্রথমটা, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে কিছু এমসিকিউ প্রশ্ন আছে। 7 অঙ্ক বিশিষ্ট সার্থক সংখ্যাটি হলো কি? দেখো কি বলেছে, সার্থক সংখ্যা। তো এখানে দেখো 7 অঙ্ক বিশিষ্ট যে সার্থক সংখ্যা হবে সেটি কি হবে? সেটি হবে ডি, তার উত্তর হবে ডি। এটা হচ্ছে 70,70,700। এখানে দেখো এইটাও কিন্তু 7 অঙ্ক বিশিষ্ট, কিন্তু এটা সার্থক নয়। কেন? সামনে আছে শূন্য, তার জন্য এটা হচ্ছে শুধুমাত্র 7,07,020। ঠিক আছে, আর এটার মান হচ্ছে 70,70,700। বোঝা গেছে? তাহলে ডি হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো বলেছে 20,90,012 সংখ্যাটি হলো। এদের মধ্যে দেখো 20,90,012 কোনটা? ডি হচ্ছে 20,90,012। সি কি আছে? সি আছে 2,09,012। এরপরে বি কি আছে? 29,12,000। এবং এটা কি আছে? দেখো 2,90,012, কিন্তু আমাকে বলেছে 20,90,012, তাহলে সেটা হচ্ছে ডি। বোঝা গেছে? এবার দেখো পরের যেটা প্রশ্ন, 22,34,200 সংখ্যাটিতে 3-এর স্থানীয় মান হলো। 3-এর স্থানীয় মান নির্ণয় করতে বলেছে। দেখো 3 কোথায় আছে? 3 আছে এখানে। আমরা জানি স্থানীয় মান নির্ণয় করতে গেলে করতে হবে, যেখানে যে সংখ্যার স্থানীয় মান নির্ণয় করতে বলেছে সেই সংখ্যাটাকে লিখে ফেলবো। 3-এর বলেছে 3 লিখে ফেললাম। এবার 3-এর পরে যতগুলো অঙ্ক আছে দেখো 4, 2, 0, 0, প্রত্যেকটি অঙ্কের জন্য একটা করে শূন্য দেবো। একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য, চারটে শূন্য। তাহলে দেখো 30,000। দেখো 30,000 উত্তর কোথাও আছে কিনা? দেখো ডি 30,000। তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? যে সংখ্যাটার স্থানীয় মান জানতে চেয়েছে সেই সংখ্যাটা ফার্স্টে লিখবো, তারপরে সেই সংখ্যার পরে যতগুলো অঙ্ক আছে ততগুলো পরিমাণ শূন্য আমি লিখে দেবো। বোঝা গেল? তাহলে এবার দেখো চলে আসছি যে পরের অঙ্ক, অর্থাৎ স্তম্ভ মিলাও। এখানে দেখো তোমাদের দুটো স্তম্ভ দিয়েছে, ক স্তম্ভ আর খ স্তম্ভ। এই দুটো স্তম্ভ মিলিয়ে কিন্তু আমাদেরকে লিখতে বলেছে। তো মেলানোর পরে এর উত্তরটা কি হবে আমরা একবার দেখে নিই। ঠিক আছে, দেখো এখানে কি আছে? দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে 5 কোটি, তারপরে 20 লক্ষ, 5 কোটি হয়ে গেল, 20 লক্ষ হয়ে গেল, তারপরে 20,830। বোঝা গেল? 5 কোটি, 20 লক্ষ, 20,830। দেখো তাই করা আছে, 5 কোটি, 20 লক্ষ, 20,830। তাহলে তো যদি প্রশ্ন অনুযায়ী মেলাতে যাও তাহলে দেখো প্রথমটার সঙ্গে কিন্তু ঘ মিলে যাচ্ছে। বোঝা গেছে? এবার দেখো পরেরটা চলে আসছি। কি বলেছে? 8 কোটি, 41 লক্ষ, 83,267। দেখো 8 কোটি, 41 লক্ষ, তারপরে বলেছে 83,267 মিলে গেছে। তাহলে ক্ষয়ের সঙ্গে মিলছে গ, ক্ষয়ের সঙ্গে কিন্তু এই গটা মিলে যাচ্ছে। এবার দেখো চলে আসছি পরেরটা। এখানে কি আছে? দেখো 5 কোটি,
20,22,345। আরেকবার করে দিচ্ছি দেখো, 5,20,22,345। তো তার সঙ্গে দেখো খটা ম্যাচ করছে, তো খটা তোমরা মিলিয়ে দিবে, খ এর সঙ্গে মিলিয়ে দিবে। এবার দেখো সবচেয়ে শেষে 8,41,84,267। দেখো 8,41,84,267। একক দশক করে দেখে নাও, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ঠিক আছে, তাহলে সবশেষে ঘয়ের সঙ্গে মিলছে ক। বোঝা গেল? এবার বলেছে 70,07,007 সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তৃত করে লেখো। দেখো কিভাবে আমরা লিখবো, এই প্রশ্নের দেখো মান আছে 2। কিভাবে লিখবো দেখো, স্থানীয় মানে বিস্তার করে লিখবো। প্রথমে দেখো 7 আছে, কি বললাম 7-এর তাহলে স্থানীয় মান কত হবে, 7-এর জন্য 7 লিখে দিলাম। তারপরে যতগুলো অঙ্ক আছে ততগুলো অঙ্কের জন্য 0, 1 2 3 4 5 6, 6টা অঙ্ক আছে 7-এর পরে, 6টা শূন্য। দেখো 7 লিখেছি, তারপরে 6টা শূন্য দিয়েছি, 1 2 3 4 5 6 হলো, তাহলে 7-এরটা হয়ে গেল। এবার শূন্য দেখো, শূন্যের জন্য আগে 0 লিখলাম, শূন্যের জন্য আগে 0 লিখে দিলাম। তারপরে শূন্যর পর কটা আছে, 1 2 3 4 5, 5টা শূন্য হবে, শূন্যর পর 5টা শূন্য, 1 2 3 4 5। দেখো বোঝা গেছে, শূন্যর পর 5টা শূন্য হয়েছে, এটা মিটিয়ে দিই। এবার তারপরে শূন্যটায় চলে যাবো, একটু অন্য কালারে দেখাই। দেখো তারপরে শূন্যটা, এই শূন্যটার জন্য কি করবো, এই শূন্যটার জন্য তো একটা শূন্য আগে লিখবই। তারপরে দেখো কি আছে, 4টে ঘর আছে, 1 2 3 4, তাহলে একটা শূন্য লিখে দিলাম। আর এই 4টে ঘরের জন্য 4টে শূন্য, 1 2 3 4। বোঝা গেছে? তাহলে এটার কাজ হয়ে গেল। এবার চলে আসি শূন্যর পরের ঘরটা, এটা একটু অন্য কালারে দেখাই। শূন্যর পরের ঘরে 7 আছে, 7-এর জন্য আমরা আগে 7 লিখলাম। 7 লেখার পরে 1টা 2টো 3টে ঘর আছে, 3টে ঘরের জন্য 3টে শূন্য, 1টা 2টো 3টে। 7 লেখার পরে 1টা 2টো 3টে শূন্য। বোঝা গেছে? এবার তারপরে শূন্য আছে, একই রকম ভাবে 3টে শূন্য হবে। তারপরে এই শূন্যটার জন্য 2টো শূন্য, সবশেষে 7-এর জন্য শুধু 7। তাহলে এইভাবে কিন্তু স্থানীয় মানে বিস্তার করে আমাদেরকে লিখতে বলেছে। ঠিক আছে, এইভাবে লিখবে, স্থানীয় মানে বিস্তৃত করে পাই, দিয়ে এরকম করে লিখে দেবে। এবার দেখো পরেরটা কি বলেছে, 7 3 2 1 9 5 6 এবং 0 দিয়ে 8 অঙ্কের, কি বলেছে দেখো, 8 অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যা দুটি লেখো। দেখো এরকম যখন তোমাদের প্রশ্ন থাকবে তখন একটা জিনিস মনে রাখবে, যদি আমাদেরকে ক্ষুদ্রতম জানতে চাই তখন ছোট থেকে বড় করব, এবং বৃহত্তম করতে গেলে বড় থেকে ছোট করব। কিন্তু একটা মজা দেখো, এখানে তোমাদেরকে 0 বলে দিয়েছে। এবার যদি তোমরা 0 দিয়ে একটা সংখ্যা শুরু করতে চাও, সেটা তো 8 অঙ্কের হবে না। তার জন্য তোমাদেরকে মনে রাখতে হবে সবসময় 0-র পরে যেটা থাকবে, অর্থাৎ 1 যদি এখানে থাকে, 1টাকে আগে রাখবো, তারপরে 0 রাখবো। বোঝা গেছে? যদি এখানে ছোট থেকে বড় তোমরা সাজাও, 0টাকে আগে রাখলে, 1টাকে পরে রাখলে, অর্থাৎ 0 1 2 3 5 6 7 9, এটা কিন্তু 7 অঙ্কের সংখ্যা হয়ে গেল, কারণ সামনে 0-র কোনো দাম নাই। তার জন্য আমাকে 0টাকে কিন্তু মাঝখানে ঢোকাতে হবে। তো মাঝখানে ঢোকালাম, তাহলে প্রথমে করলাম 1 0 1 2 5 6 7 9। এবার যখন বড় থেকে ছোট অর্থাৎ বৃহত্তম সংখ্যা বলতে চাইছে, তখন আমরা পুরোপুরি বড় থেকে ছোট সাজাবো, অসুবিধা নাই, কারণ 0টা সব শেষে পড়ছে। শেষে যদি 0 থাকে তার দাম আছে, কিন্তু সামনে 0 থাকলে তার কোনো দাম নাই। তো 9 7 6 5 3 2 1 0, বড় থেকে ছোট 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 করে লিখে দিলাম। বোঝা গেল? এবার তাহলে চলে আসছে 3 নম্বরটাই। তাহলে এটা ক্ষুদ্রতম বৃহত্তম তোমরা সকলে আশা করি বুঝতে পেরেছো। 3 নম্বরে দেখো কি আছে, 45,03,210, 45,03,201, 45,03,120, 45,02,210 সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। মানের ঊর্ধ্বক্রম অনুসারে মানে হচ্ছে আস্তে আস্তে মানটা ঊর্ধ্বের দিকে যাবে, অর্থাৎ বড় হবে, ছোট থেকে বড়। তো সব ক্ষেত্রে দেখা একটা মজার জিনিস, 45 লক্ষ যেটা আছে সেটা কমন আছে, শুধু শেষের দিকের এই 4টে সংখ্যাকে আমরা দেখলেই হবে। শেষের দিকে এই 4টে সংখ্যা দেখবো, অর্থাৎ 3,210, 3,201, 3,120, 2,210। এর মধ্যে সবচেয়ে ছোট এইটা, তাহলে এইটা হচ্ছে, অন্য কালার দিয়ে দেখায়, এইটা হচ্ছে সব ছোট, তার জন্য ছোটটা সামনে বসলো। তারপরে দেখো এগুলোর মধ্যে ছোট কোনটা, এগুলোর মধ্যে ছোট হচ্ছে দেখো, তারপরে এইটা হচ্ছে তারপরে ছোট, তার জন্য এটা বসলো। তারপরে ছোট কোনটা, তারপরে হচ্ছে এইটা, তার জন্য এইটা এখানে বসলো। তারপরে এটা, তার জন্য এটা বসলো। এবার দেখো
দাগটা তোমরা নিশ্চয়ই জানো, বড়রা ছোটদেরকে খোঁচা মারে, এ সবচেয়ে বড়, এ খোঁচা মারছে একে, এ তারপরে এ খোঁচা মারছে একে, এ খোঁচা মারছে একে, এইভাবে তোমরা লিখবে। এটা বোঝার সুবিধার জন্য তোমাদেরকে বলে দিলাম এইভাবে করবে। বোঝা গেছে? তাহলে এবার চলে আসছি পরের অঙ্কটা কি আছে দেখো। 3,74,52,129 সংখ্যাটির 2 এর স্থানীয় মান দুটির পার্থক্য লেখো। 2 এর স্থানীয় মান দুটির পার্থক্য কেন বলেছে দেখো, এখানে দুটো 2 আমরা পাচ্ছি, এখানে একটা 2 পাচ্ছি, আবার এখানে একটা 2 পাচ্ছি। তো প্রথমে দেখবো এইখানে যে 2টা আছে সে 2 এর স্থানীয় মান কত, তারপরে দেখবো এই 2 এর স্থানীয় মান কত। বোঝা গেছে? এবার দেখো প্রথম যে 2টা আছে তার স্থানীয় মান কি করব, এই 2 এর জন্য 2 লিখলাম, তারপরে 1 2 3টে অঙ্ক, 1 2 3টে। বোঝা গেছে? তাহলে প্রথম 2 এর স্থানীয় মান হলো 2000। এবার দ্বিতীয় 2 এর স্থানীয় মান দেখবো। দেখো দ্বিতীয় 2 এর জন্য 2 লিখলাম, তারপরে শুধু একটাই অঙ্ক আছে তার জন্য একটা শূন্য। দ্বিতীয় 2 এর স্থানীয় মান হলো 20। তাহলে প্রথম হচ্ছে 2000, তারপরটা হচ্ছে 20। তো তার জন্য দেখো সংখ্যাতে এর হাজারের ঘরে, অর্থাৎ এই 2টার হাজারের ঘরের 2 এর স্থানীয় মান হলো 2000 এবং দশকের ঘরে 2 এর স্থানীয় মান 20। তাহলে সংখ্যাটির 2 এর স্থানীয় মান দুটির পার্থক্য 2000 বিয়োগ 20 মানে 1980, 1980। বোঝা গেল কিভাবে আমরা করলাম? আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। তোমরা যদি বুঝতে না পারো নির্দ্বিধায় কিন্তু কমেন্টে জানাবে আমাকে। দেখো চলে আসছি পরের অঙ্ক কি আছে। একটি দেশে 74,03,485 মেট্রিক টন গম উৎপন্ন হয়, কিন্তু ওই দেশের লোকেদের খাওয়ানোর জন্য 80,10,200 মেট্রিক টন গমের প্রয়োজন। চাহিদা মেটানোর জন্য কত পরিমাণ গম কম পড়বে? তো যতটা প্রয়োজন আর যতটা উৎপন্ন হয়, তাহলে সেটা বিয়োগ, প্রয়োজনীয়তা থেকে উৎপন্ন হওয়াটা বিয়োগ করলেই কিন্তু আমাদের বাকি কতটা পড়বে বা কম কতটা পড়বে সেটা পেয়ে যাব। তাহলে দেখো এতটা গম প্রয়োজন কিন্তু উৎপন্ন হচ্ছে এতটা গম, অর্থাৎ প্রয়োজনটা বেশি পড়ছে, সেখান থেকে এটা বিয়োগ করে দেবো। দেখো গম প্রয়োজন লিখে দিলাম 80,10,200 এবং গম উৎপন্ন হয় 74,03,485। তাহলে গম শর্ট পড়ছে বা কম পড়ছে, এখান থেকে এটা বিয়োগ করে দিলাম। তাহলে আমাদের যে উত্তরটা পাওয়া যাবে 6,06,715 মেট্রিক টন। বোঝা গেল? এ দুটো বিয়োগ করলে তোমরা এটা পেয়ে যাবে। এবার দেখো সবশেষে কি আছে, সবশেষে আছে ভাগ। তাহলে ভাগটা আমরা দেখে নিই, ভাগ কিভাবে করব। দেখো আমরা চলে আসছি ভাগে। যেমন করে ভাগ লিখবো, এটা হচ্ছে ভাজক, এটা হচ্ছে ভাজ্য। ভাজকটা বাঁ দিকে লিখতে হয়, ভাজ্যটা মাঝখানে থাকে। এবার প্রথমে দেখো 304 দিয়ে যাবে না, তার জন্য একটা ঘর নিতে হবে, অর্থাৎ 3043কে ভাগ করব। 516কে যদি 5 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো 2580। এবার 3043 থেকে 2580 বাদ দিব, থাকছে 463 থাকছে। এবার এই 9টা আমরা নামিয়ে দেব, 9টা নামালাম। এবার দেখো 516কে 8 দিয়ে গুণ করছি, 516কে যদি আমরা 8 দিয়ে গুণ করি তাহলে হয় 4128। 4639 থেকে 4128 বাদ দিব, তাহলে হচ্ছে 511। 511 হলো। এবার পরেরটা কি আছে 8, এই পরের 8টা এখানে আমরা নামালাম, এই পরের 8টা নামালাম। পরেরটা নামানোর পরে আমরা 9 দিয়ে গুণ করলাম, 9 দিয়ে গুণ করলে কত হয়, 9 দিয়ে গুণ করলে দেখবে তোমরা করে দেখবে পাশে 4644। 4644 হওয়ার পরে 5118 থেকে 4644 বাদ দিব, থাকছে 474। এবার পরে যে 7 আছে সেই 7টাকে আমরা নামালাম। সেই 7টাকে নামানোর পরে আমরা আবার কিন্তু 9 দিয়ে গুণ করছি, আবার 9 দিয়ে 516কে গুণ করলে আমরা কিন্তু আবার 4644 পেয়ে যাচ্ছি। এবার দেখো 4747 থেকে 4644 যদি বাদ দিই তাহলে 103 পড়ে থাকছে। এবার দেখো সব শেষে কত আছে, সব শেষে আছে 2, সেই সব শেষে যে 2টা আছে সেই 2টা নামিয়ে দিলাম। তাহলে এবার দেখো 516কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে 1032 হয় এবং সব শেষে কিন্তু মিলে গেল, অর্থাৎ ভাগ শেষ হয়ে গেল 0। ভাগফল হলো 58,992। আর ভাজক তো তোমরা 516 জানোই, ভাজ্য যেটা আছে সেটা লিখে দেবে। বোঝা গেছে? তাহলে ভাজ্য, ভাজক, ভাগফল এবং ভাগশেষ শূন্য সেটা কিন্তু পুরোপুরি উল্লেখ করে দেবে।
বোঝা গেছে? তাহলে তোমাদের অঙ্কের মডেল অ্যাক্টিভিটি টাস্কটা কমপ্লিট হয়ে গেল। আলোচ্য বিষয় 2022 সালের ফেব্রুয়ারি মাসের ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য ও শারীর শিক্ষার মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর পূর্ণমান হয়েছে 20। তোমাদের এর আগে ষষ্ঠ শ্রেণীর ভূগোল, ইতিহাস, বাংলা, পরিবেশ ও বিজ্ঞান, ইংরেজি এবং অঙ্কের মডেল অ্যাক্টিভিটি টাস্ক করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তাই জন্য লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমরা যারা আজকে আমার চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও এলে তোমরা সবার আগে তার নোটিফিকেশনটা পেয়ে যাও। তাহলে দেখো, এই যে স্বাস্থ্য ও শারীর শিক্ষার যে প্রশ্নটা আছে তার বিষয় আছে প্রাথমিক চিকিৎসা। তো সেই সংক্রান্ত কিছু প্রশ্ন দেওয়া আছে, দেখে নিই এর উত্তরগুলো আমরা কি লিখব। প্রথম যে প্রশ্নটা আছে, দেখো, মানবদেহের কোন অঙ্গ সচল থাকলে সাধারণত হিটস্ট্রোক হয় না? তো এটা সঠিক যেটা উত্তর হবে সেটা 4 নম্বর, ব্রেনের তাপ নিয়ন্ত্রক কেন্দ্র। তো উত্তরটা তোমরা এইভাবে লিখবে পূর্ণ বাক্যে, মানবদেহের ব্রেনের তাপ নিয়ন্ত্রক কেন্দ্র অঙ্গ সচল থাকলে সাধারণত হিটস্ট্রোক হয় না। চলে আসছি খ নম্বর, শিশুদের রোদে বাড়ির বাইরে বেরোনোর আগে কি করতে হবে? যে 4টে অপশন আছে তার মধ্যে সঠিক উত্তর হবে 3 নম্বরটা। এবং তোমরা পূর্ণ বাক্যে কি লিখবে দেখো, শিশুদের রোদে বাড়ির বাইরে বেরোনোর আগে 3 নম্বর, পর্যাপ্ত পরিমাণে পানীয় জল খেতে হবে। বোঝা গেছে? এবার চলে আসি পরের প্রশ্ন, গ নম্বর, শিশুদের কোন ধরনের খাবার খেতে হবে? উত্তর লিখবে শিশুদের সহজপাচ্য খাবার খেতে হবে, এটা আছে 3 নম্বরে, সহজপাচ্য খাবার, এটা হবে সঠিক উত্তর। বোঝা যাচ্ছে? এবার দেখো ঘ নম্বর, রোদে শরীরের তাপমাত্রা বেড়ে গেলে কি করতে হবে? উত্তর লিখবে রোদে শরীরের তাপমাত্রা বেড়ে গেলে উপরের সবকটি করতে হবে। উপরের সবকটি বলতে কি আছে দেখো, বরফ বা ঠান্ডা বাতাসের সাহায্যে শরীরের তাপমাত্রা কমাতে হবে, রোগীর জ্ঞান হারালে কৃত্রিম শ্বাস প্রক্রিয়া চালু করতে হবে, দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে পাঠাতে হবে। অর্থাৎ প্রত্যেকটা অপশনই যেহেতু কারেক্ট, তার জন্য প্রত্যেকটা অপশন আলাদা করে না লিখে একটা দেখো অপশন আছে উপরের সবকটি, তো এটাও সঠিক উত্তর হবে উপরের সবকটি। বোঝা গেছে? কেউ ভুল করে 3টেতে আবার দাগ দিয়ে ফেলো না, উত্তর হবে উপরের সবকটি। 4 নম্বরটা হচ্ছে সঠিক উত্তর। হিটস্ট্রোকে আক্রান্ত ব্যক্তিকে কি অবস্থায় রাখতে হবে? এর উত্তর তোমরা কি লিখবে দেখো, হিটস্ট্রোকে আক্রান্ত ব্যক্তিকে 2টি পা 8 থেকে 12 ইঞ্চি বালিশের সাহায্যে উঁচু করে তুলে রাখতে হবে এবং পোষা হালকা ঢিলেঢালা করে দিতে হবে। তো এটা হচ্ছে 4 নম্বরের যে অপশনটা আছে সেটা হচ্ছে সঠিক উত্তর। বোঝা গেছে? 4 নম্বর দেখো, প্রাথমিক প্রতিবিধানের লক্ষ্যগুলি কি কি? তো এর উত্তর লিখবে প্রাথমিক প্রতিবিধানের লক্ষ্যগুলি হলো ওপরের সবকটি ক্ষেত্র। 4 নম্বরটা হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো 6 নম্বরে চলে আসছি। 6 নম্বরে, ফুটবল খেলার সময় কাটা ছেঁড়া ছাড়া পেশি বা হাড়ের আঘাতের ক্ষেত্রে কি ব্যবহার করতে হবে ব্যথার সাময়িক উপশমের জন্য? তো এর উত্তর হবে ফুটবল খেলার সময় কাটা ছেঁড়া ছাড়া পেশি বা হাড়ের আঘাতের ক্ষেত্রে শীতলকারক স্প্রে ব্যবহার করতে হবে। অর্থাৎ এটা হচ্ছে 3 নম্বরটা হচ্ছে সঠিক উত্তর। মানে ওই স্প্রেটা ব্যবহার করলে জায়গাটা ঠান্ডা হয়ে যায় এবং ব্যথাটাও কমে যায়। বর্গীজ নম্বর দেখো, রোদের সময় বাড়ির বাইরে বেরাতে হলে কি ধরনের পোশাক পরিধান করতে হবে এবং কি কি জিনিস সঙ্গে নিয়ে যেতে হবে? তো এর উত্তর তোমরা লিখবে রোদের সময় বাড়ির বাইরে বেরোতে হলে সারা দেহ ঢাকা সুতির পোশাক, রুমাল, পানীয় জলের বোতল ও ছাতা সঙ্গে নিয়ে যেতে হবে। এটা হচ্ছে 2 নম্বর নয়, এটা 3 নম্বর হবে। ঠিক আছে, এখানে 3 নম্বর হবে এবং এখানে 3 নম্বরটা হচ্ছে সঠিক উত্তর। বোঝা যাচ্ছে? এবার দেখো 2 যে প্রশ্ন আছে, অর্থাৎ এইগুলো হয়ে গেল আমাদের। রচনাধর্মীর যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রতিটি প্রশ্নের মান আছে কিন্তু 6 করে। 3টি প্রশ্ন আছে, তার মধ্যে যে কোনো তোমাদের পছন্দ মতো 2টি লিখে দেবে। আমি তোমাদেরকে 3টে লিখিয়ে দিচ্ছি। দেখো, প্রথম প্রশ্ন, হিটস্ট্রোক সম্বন্ধে যা জানো লেখো। তো সেটা লেখো, হিটস্ট্রোক পয়েন্ট করবে। প্রবল গরমে, গরমকালে কঠিন পরিশ্রম করলে, অনেক সময় রোদে থাকলে শরীরের ভেতরের তাপমাত্রা আচমকা 40 ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠে গিয়ে মস্তিষ্কের তাপ নিয়ন্ত্রক কোষটি সাময়িকভাবে বিকল হয়ে যায়, ফলে শরীরের তাপ বাইরে বেরাতে পারে না, শরীরে দুর্বলতা ও অস্থির ভাব দেখা যায়, শরীরের ভেতরের তাপমাত্রা বাড়তে পারে না,
এমতো অবস্থায়, এটা এমতো হবে না, এমতো হবে, এমতো অবস্থায় ঘাম বেরোনো বন্ধ হয়ে গেলে বুঝতে হবে দেহের তাপ নিয়ন্ত্রক কেন্দ্র আর কাজ করছে না। বাইরের পরিবেশের তাপমাত্রা অস্বাভাবিক বেড়ে গিয়ে শরীরের ভেতরে তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে যে সংকট সৃষ্টি হয় তাকেই বলে হিট স্ট্রোক। হিট স্ট্রোকের ফলে শরীরে জল ও খনিজ পদার্থ কমে যায়, ঘাম হয় না, ত্বক লাল হয়ে তেতে ওঠে, বমি, আচ্ছন্নতা, জ্ঞান হারানো, মৃত্যু পর্যন্ত হতে পারে। হিট স্ট্রোকের উপসর্গ: প্রথম পয়েন্ট, বমি বমি ভাব থাকলেও বমি হয় না। 2, রোগী জ্ঞান হারাতে পারে। 3, হৃৎপিণ্ডের গতি বাড়ে, নাড়ি দ্রুত আর ক্ষীণ হয়। 4 নম্বর, ঘাম বেরোনো বন্ধ হয়ে গিয়ে চামড়ার রং লালচে হয়ে যায়। 5 নম্বর, শরীরের জল কমে গিয়ে বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। নেক্সট পয়েন্ট করবে হিট স্ট্রোক থেকে বাঁচার উপায়। তার প্রথম পয়েন্ট দিবে তাপপ্রবাহের সময় বাইরে বেরোনো মোটেই উচিত নয়। 2 নম্বর পয়েন্ট দেবে বাইরে বেরোলে ছাতা, টুপি, মুখে রুমাল রাখতে হবে। 3 নম্বর দেবে হালকা সুতির পোশাক পরলে ভালো থাকে প্রাণ। 4 নম্বর দেবে বেরোনোর আগে বেশি বেশি জল খাওয়া বড় প্রয়োজন। 5 নম্বর পয়েন্ট দেবে ওআরএস বা নুন চিনি মেশানো জল পান করতে হবে। এবার দেখো 2 নম্বরের যে প্রশ্নটা আছে, 2 নম্বরের যে প্রশ্ন, প্রাথমিক প্রতিবিধানের সুবর্ণ নিয়মগুলি অর্থাৎ গোল্ডেন রুলস লেখো। তো এটার উত্তরে কি লিখতে হবে দেখো, উত্তর লিখবে প্রাথমিক প্রতিবিধানের সুবর্ণ নিয়ম। এটা পয়েন্ট করলে প্রাথমিক চিকিৎসাকারীকে হতে হবে সতর্ক, বিচারশীল, সদা জাগ্রত ও নির্ভীক। তাই প্রাথমিক চিকিৎসার সুবর্ণ নিয়ম হলো, প্রথম পয়েন্ট দিবে ধীর স্থিরভাবে প্রত্যেকটি কাজকে যথাযথ অগ্রাধিকার দিয়ে সমস্ত কাজ চালিয়ে যেতে হবে। 2 নম্বর দিবে শ্বাস বন্ধ হওয়ার অবস্থা হলে বা শ্বাস বন্ধ থাকলে দ্রুত শ্বাসকার্য চালানোর ব্যবস্থা করতে হবে। 3 নম্বর পয়েন্ট দিবে দ্রুত রক্তক্ষরণ বন্ধ করতে হবে। 4 নম্বর পয়েন্ট দিবে অভিঘাত বা শকের চিকিৎসা করতে হবে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের ব্যবস্থার মাধ্যমে। 5 নম্বর পয়েন্ট দিবে রোগীর পক্ষে ক্ষতিকারক এরূপ কোনো কাজ করা উচিত নয়। 6 নম্বর পয়েন্ট দিবে আহতকে আশ্বস্ত করে সান্ত্বনা দিয়ে রাখতে হবে। 7 নম্বর পয়েন্ট দিবে অপ্রয়োজনীয় রোগীর গায়ের বস্ত্র খোলানো উচিত নয়। 8 নম্বর পয়েন্ট দিবে জনতার ভিড় সরিয়ে দিয়ে হাওয়া বাতাসের প্রবাহ অব্যাহত রাখতে হবে। 9 নম্বর আঘাতের কারণ অনুসন্ধান করতে হবে। 10 নম্বর রোগীর স্থানান্তরকরণের ব্যবস্থা করতে হবে যাতে দ্রুত সে ডাক্তারের চিকিৎসা পায়। এবার দেখো চলে আসে 3 নম্বর প্রশ্ন, অর্থাৎ সর্বশেষ যে প্রশ্ন, প্রাথমিক চিকিৎসায় ব্যবহৃত উপাদানগুলির নাম লেখো। তো এর উত্তরে তোমরা কি লিখবে, প্রাথমিক চিকিৎসায় ব্যবহৃত প্রয়োজনীয় উপাদান: ক, বিভিন্ন প্রকার ড্রেসিং, জীবাণুমুক্ত গোটানো ব্যান্ডেজ, ত্রিকোণ ব্যান্ডেজ, জীবাণুমুক্ত তুলোর প্যাকেট, জীবাণুমুক্ত গজের প্যাকেট, লিউকোপ্লাস্ট। খ, বিভিন্ন প্রকার ওষুধ: মার্কিউরোক্টম, সাধারণ স্যালাইন বোতল, তরল জীবাণুনাশক, শীতলকারক স্প্রে, গ্লুকোজ, বেটাডিন, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, চিনির দানা। গ, বিভিন্ন প্রকার যন্ত্রপাতি ও দ্রব্য: 5 ইঞ্চি কাঁচি, সেফটি পিন 1 বাক্স, নোটবুক, পেন্সিল, চামচ, টর্চলাইট, ড্রেসিং ফরসেপ, গ্লাভস, স্যানিটাইজার, সাবান, পিপি। ঘ নম্বর প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয় উপকরণ: ফার্স্ট এড বক্স, আইস বক্স, ছোট বড় স্প্রিন্ট, ওআরএস। তো এই ছিল তোমাদের ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য শারীরশিক্ষার মডেল অ্যাক্টিভিটি টাস্ক। এরপরে তোমাদের সব সাবজেক্ট যেহেতু করানো হয়ে গেল ষষ্ঠ শ্রেণীর, তার জন্য সব সাবজেক্ট একসঙ্গে কম্বাইন একটি ভিডিও আনা হবে, অর্থাৎ একটি ভিডিওর মধ্যে তোমরা 7খান সাবজেক্ট পেয়ে যাবে। সেই রকম যদি ভিডিও তোমাদের দরকার হয় অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আমি খুব তাড়াতাড়ি তোমার জন্য তাহলে সেই ভিডিওটা আমরা নিয়ে আসবো। তোমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। তাহলে আজকের ক্লাসটা এ পর্যন্ত থাকছে।